ওকে, সাউন্ড তো ঠিক মতো শোনা যাচ্ছে না, একজন একটু জানান ঠিক আছে কিনা সাউন্ড। একদম ক্লিয়ার ভাই। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা বেশ কয়েকটা প্রজেক্ট করছি এবং সেই প্রজেক্টগুলোতে জাভাস্ক্রিপ্টের এবং সাথে ডম ম্যানিপুলেশনের যত বিষয় ছিল, প্রায় ম্যাক্সিমাম টপিকই আমরা শেষ করছি। কিছু কিছু বিষয় আছে যেগুলো এখনো বাকি আছে, তো আমরা নেক্সট যে প্রজেক্টগুলো করব সেগুলোর মাধ্যমে মানে বিষয়গুলো ধীরে ধীরে কভার করার চেষ্টা করব। তবে আমাদের যে প্রজেক্টগুলো আমরা এর আগে করছিলাম সেগুলো একদম মানে ডম ম্যানিপুলেশন রিলেটেড ছিল, কিন্তু অনেক সময় দেখা যাবে যে বিভিন্ন সার্ভার থেকে এবং যে ডেটাগুলো নিয়ে আমরা কাজ করছিলাম সবই কিন্তু ছিল স্ট্যাটিক ডেটা, মানে আমরা নিজেরা ডেটাগুলো প্রোভাইড করতাম। বাট এমনটা হতে পারে যে অন্য কোনো সার্ভার থেকে আমাদের ডেটা নিয়ে এসে দেন ইউআই তে শো করাতে হতে পারে। সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা ঘটে যে ধরেন যে আমাদের এই প্রজেক্টটা আমাদের লোকাল হোস্ট মানে লোকাল সার্ভারে রান করা আছে, এবং আমাদের এই জাভাস্ক্রিপ্টটা মানে জাভাস্ক্রিপ্ট ফাইলটাও আমাদের লোকাল ব্রাউজারে এক্সিকিউট হচ্ছে। বাট ব্রাউজারে এক্সিকিউট হতে গিয়ে দেখা যাবে যে আমরা একটা রিকোয়েস্ট হয়তো বা কোনো একটা সার্ভারে পাঠাবো, দেন সেই সার্ভার সেই রিকোয়েস্টটাকে রিসিভ করে দেন সেই রিকোয়েস্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু মানে রেসপন্স বা কিছু রেসপন্স হিসেবে কিছু ডেটা পাঠায় দেবে। তো এই যে একটা পুরো প্রসেস যে একটা মানে রিকোয়েস্ট পাঠানো হলো একটা সার্ভারের কাছে, সেই সার্ভার একটা অবশ্যই সময়ের প্রয়োজন হবে, একটা রিকোয়েস্ট যাচ্ছে দেন সার্ভারে প্রসেসিং হচ্ছে, দেন ডেটাগুলো কুয়েরি করে নিয়ে এসে দেন আবার ব্যাক করে দিচ্ছে। তো এই যে একটা সময় রিলেটেড একটা বিষয় ঘটতেছে, ধরেন যে আমরা এখানে এক লাইন কোড লিখলাম, যে কোডের মাধ্যমে আমি একটা সার্ভারে রিকোয়েস্ট পাঠাচ্ছি। সো এই যে সার্ভারে আমরা রিকোয়েস্ট পাঠালাম, আবার একটা রেসপন্সের জন্য আমরা ওয়েট করব। তো এখানে যে বিষয়টা ঘটতেছে যে আমরা ধরেন 12 নম্বর লাইনে একটা কোড লিখলাম, যে কোডের মাধ্যমে রিকোয়েস্ট পাঠাইছি, তো 12 নম্বর লাইনের লাইনে যে কোডটা থাকবে সেটার কাজ ততক্ষণ শেষ হবে না যতক্ষণ না আপনার সার্ভার থেকে একটা রেসপন্স ব্যাক করে আসে। কিন্তু এই 12 নম্বর লাইনের জন্য তো নিচে যদি আরো লাইন থাকে, 13, 14, 15 এভাবে যদি অনেক লাইন থাকে, সেই লাইনগুলো তো আর বসে থাকবে না, তাই না? তারা কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। তো এই যে একটা কাজ মানে আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট সাধারণত সিনক্রোনাস ভাবেই কাজ করে, মানে লাইন বাই লাইন এক একটা করে লাইন মানে এক্সিকিউট করে। বাট যে যে সকল টাস্ক গুলো অ্যাসিনক্রোনাস হয়, মানে ধরেন যে সময় রিলেটেড একটা বিষয় থাকে আর কি, অ্যাসিনক্রোনাস বলতে আমরা আশা করি প্রত্যেকেই বুঝি যে আহ, মানে ধরেন লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছে একটার পর আরেকটা, আহ, মানে এক্সিকিউট যদি হয় তবে সেই সিস্টেমটাকে আমরা বলি সিনক্রোনাস। কিন্তু কোনো একটা টাস্ক ধরেন যে একটা টাস্ক হয়তোবা আগে মানে কোন একটা কাজ আগে শুরু হয়েছে বাট সেটা শেষ হচ্ছে পরে গিয়ে, এই টাইপের যে মানে সিচুয়েশন গুলো ঘটে সেগুলোর ক্ষেত্রে আমরা ওই টাস্কটাকে বলতে পারি যে অ্যাসিনক্রোনাস। তো আমরা যখন ধরেন যে এক্সিকিউশন কনটেক্সট নিয়ে আলোচনা করছিলাম তখন বিষয়টা আহ, মানে আমরা কভার করছিলাম যে আসলে অ্যাসিনক্রোনাস বলতে কি বোঝানো হচ্ছে। যে কিছু কিছু ফাংশন থাকে, যেমন কালকে একটা ফাংশনের কথা বলছিলাম যে সেট টাইম আউট। তো ওই সেট টাইম আউট ফাংশন কি করে যে একটা নির্দিষ্ট সময় পরে কোনো একটা কোডকে রান করে। আমরা যদি একটু দেখি যে সেট টাইম আউট ফাংশনটার মাধ্যমে, যে ধরেন এখানে আমরা একটা কনসোল লগ করতেছি, জাস্ট একটা কনসোল লগ করতেছি, পরে আমরা বললাম যে লাইন এটা হচ্ছে 1। এই বিষয়টা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, আমাদের ভালোভাবে বুঝতে হবে। তারপর ধরেন যে লাইন 3, তো অবশ্যই লাইন 1 এর পরে লাইন 3টা প্রিন্ট হওয়ার কথা সচরাচর যেটা হয়ে থাকে। আমরা যদি একটু এটাকে লাইভ সার্ভারে ওপেন করে দেখি, আহ, আসলে অ্যাসিনক্রোনাস বলতে কি বোঝাচ্ছে এই বিষয়টা একটু আমাদের বুঝতে হবে, তার জন্য এত কিছু আর কি। তো আমরা যদি একটু ইন্সপেক্ট করি, ওকে, তাহলে এখানে লাইভ সার্ভার থেকে একটা ওয়ার্নিং দিচ্ছে, এটাকে আমরা ইগনোর করতে পারি। তো এখানে দেখেন যে লাইন 1 আগে প্রিন্ট হয়েছে, তারপর লাইন 3 যেটা হওয়ার কথা ছিল সেই বিষয়টাই ঘটছে, তাই না? কিন্তু আমরা যদি এখানে ধরেন যে সেট টাইম আউট একটা ফাংশন আছে আমরা জানি, এবং সেট টাইম আউট ফাংশনে অনেকটা সেট ইন্টারভালের মতো কালকে আমরা ঘড়ি তৈরি করার সময় যে সিস্টেমটা ইউজ করছিলাম, যে একটা নির্দিষ্ট সময় পর পর একটা ফাংশন কল হবে, আহ, এটা আমরা কালকে ইউজ করছিলাম। বাট আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে কি আপনার একটা নির্দিষ্ট সময় পরে জাস্ট একবারই কল হবে, বারবার কল হতে থাকবে না। তো
এই টাইপের একটা বিষয় আর কি, যে অনেক সময় ফাংশনটা আমাদের প্রয়োজন হতে পারে। তো এক্ষেত্রে আমাদের হ্যান্ডেলার ফাংশনটা দিতে হবে মানে ফার্স্ট আর্গুমেন্টে, এবং সময়টা আমাদের বলে দিতে হবে যে কত সময় পরে মানে এই ফাংশনটা কল হবে, সেই বিষয়টা আমাদের বলে দিতে হবে সেকেন্ড আর্গুমেন্টে। তো ধরেন এখানে আমরা একটা ফাংশন তৈরি করতেছি, এবং ফাংশনটার মধ্যে জাস্ট একটা কনসোল লক করতেছি। তাহলে এই কনসোল লকটা কত নাম্বার লাইন হচ্ছে? 4 নাম্বার লাইন। আমরা যদি এখানে বলি যে লাইন 4, এবং ধরেন যে এই যে ফাংশনটা শেষ হয়েছে এখানে, মানে ফার্স্ট আর্গুমেন্ট হিসেবে আমরা একটা ফাংশন দিছি, আর সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে আমরা এখানে একটু সময় একটা বলে দেবো, যে ধরেন 3 সেকেন্ড পরে এটা এক্সিকিউট হবে, সেক্ষেত্রে 300 মিলি সেকেন্ড দিতে পারি আমরা। তো সাধারণত কি হয় যে 1 নাম্বার লাইন এক্সিকিউট হবে, তারপর 2 নাম্বার, তারপর 3, 4, এভাবে ক্রমান্বয়ে 7 নাম্বার লাইনটা এক্সিকিউট হওয়ার কথা। সেক্ষেত্রে আমাদের এই 4 নাম্বার লাইনটা প্রথমে কি হবে, 1 নাম্বার লাইনটা মানে আপনার 1 নাম্বার লাইনে যে কনসোল লকটা আছে সেটা এক্সিকিউট হবে, তারপর এখানে 4 নাম্বারটা হওয়ার কথা, দেন 7 নাম্বারটা হওয়ার কথা। তো এটা অবশ্যই 7 নাম্বার লাইনে আছে, সো আমরা এখানে বলে দিলাম যে এটা হচ্ছে 7 নাম্বার লাইন। কিন্তু এখানে আমরা যেভাবে ভাবতেছি সেভাবে কিন্তু কাজটা হবে না। কারণটা কি? তার কারণ মাঝখানে একটা, এই যে দেখেন আসছে কি 4 নাম্বারটা পরে আসছে। তো এটা পরে কেন আসলো, আমরা যদি একটু সাইড বাই সাইড রেখে দেখার চেষ্টা করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো দেখেন 1 নাম্বারটা আগে আসছে, দেন আসছে 7 নাম্বারটা, তারপরে আসছে আপনার 4 নাম্বারটা। কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে আপনার 1 নাম্বারে যে লাইনটা আছে এটা যখন এক্সিকিউট হয়েছে এখানে, অবশ্যই এটা সিনক্রোনাস, সো ডিরেক্টলি এটা এক্সিকিউট হয়ে গেছে। দেন 3 নাম্বার লাইনে আসার পরে দেখতেছে এখানে একটা ফাংশন, এবং এই সেট টাইম আউট একটা ফাংশন, এবং সেট টাইম আউট ফাংশনের কাজ হচ্ছে গিয়ে এখানে যে মানে সময়টা বলে দেওয়া হয় সেই সময় পরে ফার্স্ট আর্গুমেন্টে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটাকে এক্সিকিউট করা। সো এখানে সেট টাইম আউট ফাংশনটা মানে কল হচ্ছে, এবং সেট টাইম আউটটা কি করবে, 3 সেকেন্ড ওয়েট করে দেন এটাকে কল করবে। তো এখানে 3 সেকেন্ডের একটা সময়ের ব্যবধান ঘটতেছে। তো এই 3 সেকেন্ড আমাদের জাভাস্ক্রিপ্ট মানে কম্পাইলার কিন্তু আর বসে থাকবে না, সে কি করবে, সে এটা যেহেতু 3 সেকেন্ড সময় লাগবে, সো একে অ্যাসিনক্রোনাস মানে স্ট্যাকের মধ্যে রেখে দিয়ে দেন পরবর্তীতে যে কোডগুলো আছে সেগুলোকে এক্সিকিউট করতে শুরু করবে। তো এখানে আছে আপনার 7 নাম্বার লাইন, সো এরপরে 7 নাম্বার লাইনকে এক্সিকিউট করে দেবে। তো 7 নাম্বার লাইন এক্সিকিউট হয়ে যাওয়ার পরে তারপর যখন 3 সেকেন্ড যখন শেষ হয়ে যাবে তখন ইনস্ট্যান্টলি আবার এটাকে এক্সিকিউট করে দেবে। তো এভাবে কিন্তু বিষয়টা ঘটে। তো এখানে দেখেন যে এটা যেহেতু একটু সময় বেশি লাগতেছে, সেক্ষেত্রে কি তাকে তার জন্য আর ওয়েট করতেছে না, তাকে সাইডে রেখে দিয়ে বাকি যে কোডগুলো আছে সেগুলোকে সে কিন্তু এক্সিকিউট করে দিচ্ছে। তো সাধারণত এই টাইপের যে টাস্ক গুলো সেগুলোকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস টাস্ক। তো আমরা যখন সার্ভারে কোনো একটা রিকোয়েস্ট পাঠাবো সেক্ষেত্রে কি হবে, আমাদের সার্ভারে রিকোয়েস্ট পাঠানোর কিছু সিস্টেম আছে, রিকোয়েস্ট মানে যে কোনো রিকোয়েস্ট পাঠানোর জন্য বেশ কিছু সিস্টেম আছে, সেগুলো আমরা দেখব। তো রিকোয়েস্ট পাঠানোর সময় দেখেন যে রিকোয়েস্টটা পাঠানো হচ্ছে, দেন সার্ভার সেই রিকোয়েস্টটা নিয়ে কোনো একটা প্রসেসিং করে আবার একটা রেসপন্স দিচ্ছে, এখানেও একটা সময় রিলেটেড একটা বিষয় আছে। এটা সার্ভারের পারফরমেন্সের উপর বেস করবে যে কতটুকু সময় লাগবে, বাট একটা সময় কিন্তু অবশ্যই প্রয়োজন। তো সেই সময়টা আহ মানে যেহেতু লাগতেছে সেজন্য আমাদের সার্ভারে রিকোয়েস্ট পাঠানোর জন্য যে টাস্কটা থাকবে সেটা হয়ে যাবে কি অ্যাসিনক্রোনাস, এবং সেটাকে সাইডে রেখে দিয়ে বাকি কোডগুলোকে এক্সিকিউট করা হয়। তো এই যে অ্যাসিনক্রোনাস, এটা তো আমরা জাস্ট একটা ফেক ধরেন যে অ্যাসিনক্রোনাস টাস্ক আমরা জেনারেট করলাম এখানে সেট টাইম আউট দিয়ে, কিন্তু যখন আমরা সার্ভারে রিকোয়েস্ট পাঠাবো তখন অ্যাকচুয়ালি সময়টা কিন্তু আমরা বলে দেব না, সেটা সার্ভারের পারফরমেন্সের উপর বা বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করবে যে কতটুকু সময় লাগবে, তাই না? তো এখন আমাদের যে কাজটা করতে হয় যে এই সেট টাইম আউট ফাংশনের তো একটা মানে সময় আমরা বলে দিতে পারতেছি, তো সেই জন্য 3 সেকেন্ড ওয়েট করতেছে। বাট আমরা যখন সার্ভারে রিকোয়েস্টটা পাঠাবো তখন কিন্তু আমরা জানি না যে কত সেকেন্ড পরে সার্ভার আমাদের রেসপন্সটা দিবে, তাই না? সো সেক্ষেত্রে আমরা যদি একটা সময় বলে দেই যে 3 সেকেন্ড পরে আমাদের যেন সার্ভারের ভিতরে মানে যে রেসপন্স আসবে আর কি, ওই কি বলে যে যে রেসপন্সের জন্য বা রিকোয়েস্টের জন্য যে ফাংশনটা আমরা তৈরি করব সেই ফাংশনটা মানে ইনস্ট্যান্টলি আমরা কল করে দিলাম, দেওয়ার পরে ধরেন যে আমরা 3 সেকেন্ড পরে আবার রেসপন্সটাকে ধরতে চাচ্ছি, সেক্ষেত্রে সার্ভার তো তার কাজ 3 সেকেন্ডের মধ্যে শেষ করে রেসপন্সটা ব্যাক নাও করতে পারে।
সেক্ষেত্রে আমাদের বিষয়টা কিন্তু মানে ইফেক্টিভ হবে না যদি আমরা একটা সময় বলে দিই যে এত সময় পরে যেন রেসপন্সটাকে আমরা নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু হবে না। বিকজ অফ সার্ভারের পারফরমেন্সের উপর বেস করবে, বিভিন্ন বিষয়ের উপর, আপনার নেট স্পিডের উপর, বিভিন্ন পারিপার্শ্বিক বিষয়ের উপর ডিপেন্ড করবে যে কতটা সময় প্রয়োজন হবে একটা সার্ভার থেকে রেসপন্স আসতে। তো এই ধরনের কেসে আমরা যে কাজটা করি, আমরা অ্যাসিনক্রোনাস টাস্ক গুলোকে হ্যান্ডেল করার জন্য অ্যাসিনক্রোনাস ফাংশন ইউজ করে থাকি। মানে এক টাইপের ফাংশন আছে যেগুলোকে অ্যাসিনক্রোনাস বলা হয়, তো আমরা সেটা দেখবো অবশ্যই। তো অ্যাসিনক্রোনাস ফাংশন ইউজ করে থাকি, এবং সার্ভারের সঙ্গে মানে কমিউনিকেশন করার জন্য আমাদের ব্রাউজার থেকে একটা এটা ES6 এ আসছে, একটা সময় ছিল না। তো 2015-এ মেবি আসছে যে ফেস নামের একটা মানে ফাংশন, বা যেটাকে ফেস এপিআই ও বলে অনেকে। তো এই ফেস এপিআই আসছে যেটার সাহায্যে আমরা মানে প্রমিস পাই, সেই প্রমিসটা অ্যাসিনক্রোনাস সিস্টেমেই মানে হ্যান্ডেল হয়। তো সেগুলো আমরা দেখব। তো এই যে এই বিষয়টা আমাদের মানে মাথায় রাখতে হবে যে সার্ভারে আমরা যখন কোনো একটা রিকোয়েস্ট মানে ডেটার জন্য রিকোয়েস্ট পাঠাবো, বা যে কোনো ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট পাঠাবো, সেই সার্ভার কিন্তু আমাদেরকে কিছু একটা রেসপন্স দেবে। যদি রিকোয়েস্টটা ভ্যালিড হয় সেক্ষেত্রে মানে ভ্যালিড ডেটা সহ রেসপন্সটা আসবে, যদি ইনভ্যালিড হয় সেক্ষেত্রে একটা এরর বা কিছু একটা আসবে। তো এই যে একটা রিকোয়েস্ট গেল দেন রেসপন্স আসলো, এখানে একটা সময় রিলেটেড বিষয় আছে। সো এই সময়টা আমাদের কম্পাইলাররা বসে থাকবে না, তাকে অ্যাসিনক্রোনাস স্ট্যাকে রেখে দেন পরবর্তী কোডগুলোকে সে এক্সিকিউট করতে থাকবে, এবং যখনই ইনস্ট্যান্টলি রেসপন্সটা চলে আসবে তখনই এই কোডটা কিন্তু সাথে সাথে এক্সিকিউট হয়ে যাবে। তো সেই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, অ্যাসিনক্রোনাস ফাংশনের ব্যবহার জানতে হবে। এবং যেহেতু সার্ভারে আমরা কোনো রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছি, সো আমাদের সার্ভারে রিকোয়েস্ট পাঠানোর জন্য যে সিস্টেমগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। তো একটা সময়ে একটা সময়ে আর হ্যাঁ, আরেকটা বিষয় বলে রাখি যে হয়তোবা আপনারা অ্যাজাক্স টা শুনছেন, অ্যাজাক্স মানে টার্মটা এর আগে হয়তোবা শুনছেন, বাট সেভাবে হয়তোবা আমরা জানি না যে অ্যাজাক্স আসলে কি। তো একটা সময়ে যে কাজটা করা হতো যে আমরা যখনই কোনো একটা ব্রাউজারে যাচ্ছি, সাপোজ ধরেন যে এখান থেকে কোনো একটা মানে ব্রাউজারে গিয়ে আমরা কিছু একটা সার্চ করতেছি। যেমন এখানে কিছুক্ষণ আগে যে জেসন প্লেস হোল্ডার বা এই যে paynew.com লিখে আমরা সার্চ করতেছি, সেক্ষেত্রে কি হচ্ছে, এই paynew.com লিখে যখনই আমরা সার্চ করব তখনই সার্ভারের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট ইনস্ট্যান্টলি কিন্তু চলে যায়, তাই না? আমরা যদি এখান থেকে অ্যাপ্লিকেশন না, অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ট্যাবে যাই, নেটওয়ার্ক ট্যাবে গিয়ে একবার রিলোড করলেই দেখবেন যে এখানে অ্যাকচুয়ালি একটা রিকোয়েস্ট না, বেশ কিছু রিকোয়েস্ট যা আছে, বাট এখানে মেইনলি একটা রিকোয়েস্ট কিন্তু সার্ভারের কাছে যায়। দেন সার্ভার কি করে, সেই মানে ফার্স্টে একটা রিকোয়েস্ট যাবে, সেই রিকোয়েস্টটা মানে সে অ্যানালাইসিস করে দেন কি কি ডেটা পাঠানোর প্রয়োজন, সেই ডেটাগুলোকে একদম সুন্দরভাবে এভাবে বাইন্ড করে দেন পাঠিয়ে দেয়। সেটা আবার আমাদের ক্লায়েন্ট সাইড মানে ব্রাউজার সেই ডেটাটা নিয়ে সুন্দরভাবে এখানে ডিসপ্লে করে। তো এই যে এই বিষয়টা যে কোনো একটা রিকোয়েস্ট আমরা পাঠাচ্ছি, দেন সেই রেসপন্সটা পাওয়ার পরে সেটাকে নিয়ে আমরা আবার কিছু একটা কাজ করতেছি। তো এই যে ডেটা মানে সার্ভারের কাছে আমরা একটা রিকোয়েস্ট পাঠালাম, অবশ্যই পাঠানোর সময় কিছু ডেটা আমাদের ক্লায়েন্ট সাইড থেকে পাঠাতে হয়, যেমন ধরেন লগ ইন ইনফরমেশন, বিভিন্ন কুকিজ, এগুলো পাঠিয়ে দিতে হয়। তো যাই হোক, ওগুলো আমরা পরবর্তীতে জানবো। আবার সার্ভার আমাদেরকে ধরেন যে এই পেজটা এটা কিন্তু আমাদের পিসিতে ছিল না, এই কই থেকে আসলো, অবশ্যই সার্ভার এটাকে সার্ভ করছে বা আমাদের পিসিতে পাঠিয়ে দিছে আমাদের ব্রাউজারে। তো এই যে এই ডেটাগুলো যে আসতেছে, একটা সময় এই ডেটাগুলো পাঠানো হতো আপনার জেসন, জেসন না, অ্যাকচুয়ালি এক্সএমএল ফরম্যাটে। তো সেজন্য আর কি এই যে বিষয়টা বলা হয় অ্যাজাক্স বলতে, এ অ্যাজাক্স, হ্যাঁ। তো অ্যাজাক্স, তো এখানে অ্যাজাক্স অ্যাকচুয়ালি অনেকে হয়তো বা মনে করবেন যে অ্যাজাক্স হয়তো বা কোনো একটা ল্যাঙ্গুয়েজ বা কোনো একটা টেকনোলজি। আসলে অ্যাজাক্স বলতে এখানে যে একটা সিস্টেমকে বোঝানো হচ্ছে, এটা কোনো টেকনোলজি বা কোনো ল্যাঙ্গুয়েজ না। এখানে এতে বোঝানো হচ্ছে গিয়ে আপনার অ্যাজাক্স, আমি নিজেও ভুলে গেলাম, একটু সার্চ করে দেখি। অ্যাজাক্স স্ট্যান্ডস ফর, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এর মধ্যে কিছু একটা, অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সএমএল। মানে এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে যে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট বলতে তো আমরা কিছুক্ষণ আগে যেটা বুঝলাম যে কোনো একটা টাস্ক যেটা অ্যাসিনক্রোনাস হবে, এবং এক্সএমএল। তো একটা সময় মানে যে ডেটাগুলো সার্ভার আমাদেরকে সার্ভ করতেছে সেগুলোকে এক্সএমএল ফরম্যাটে পাঠানো হতো। তো এক্সএমএল এক ধরনের মার্কআপ টাইপের একটা ল্যাঙ্গুয়েজ, আমরা এইচটিএমএল
যে সিনট্যাক্সটা দেখতেছি অনেকটা মানে এটার মতো না, বাট অনেকটাই কাছাকাছি আর কি। আমি নিজেও এক্সএমএল জানি না। তো যাই হোক, এক্সএমএল এক ধরনের একটা মানে ডেটা স্ট্রাকচার বলতে পারেন, বা এক ধরনের একটা ল্যাঙ্গুয়েজই বলা যায় এটা। তো এই ফরম্যাটে একটা সময় আমাদের সার্ভার থেকে ডেটাগুলো সার্ভ করা হতো, যেটা এখন বর্তমানে ধরেন যে জেসন ফরম্যাটে ডেটাগুলোকে পাঠানো হয়, বাট এই নামটা আর চেঞ্জ করা হয়নি, এটা আহ, এখনো এভাবে আছে আর কি। তো এই এজাক্স বলতে বোঝানো হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড এক্সএমএল, যেটা অ্যাকচুয়ালি কোনো টেকনোলজি না। এটা হচ্ছে কি আপনার এই সিস্টেমটা, যে সিস্টেমে আপনার সার্ভার ক্লায়েন্টে ডেটা পাঠাচ্ছে, এবং ক্লায়েন্ট সার্ভার মানে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কমিউনিকেশন করার যে সিস্টেমটা, সেটাকে বলা হচ্ছে অ্যাজাক্স। তো আমাদেরকে আসলে অ্যাজাক্স এর মানে যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে জানতে হবে আর কি। তো একটা সময় যখন এক্সএমএল এর মাধ্যমে মানে ডেটা ট্রান্সমিট হতো, তখন আমরা যে কাজটা করতাম, আহ, এই যে এখানে প্রত্যেকটা ব্রাউজারে এক্সএইচআর নামের একটা অবজেক্ট থাকে। হ্যাঁ ভাই, রেকর্ডিংটা মেবি হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তো এখানে এই যে এক্সএইচআর নামের একটা অবজেক্ট থাকে, সেই এক্সএইচআর অবজেক্টটা দিয়ে আমাদের একটা মানে খুব একটা জটিল সিস্টেমে এই রিকোয়েস্ট গুলাকে হ্যান্ডেল করতে হতো। বাট ES6 আসার পরে আমাদের ফেস নামের একটা ফাংশন চলে আসছে, যেটার সাহায্যে আমরা খুব ইজিলি এই রিকোয়েস্ট গুলোকে হ্যান্ডেল করতে পারি। সো সেক্ষেত্রে আমরা যখন সার্ভার সাইড নিয়ে কাজ করতেছিলাম একটা সময়, তখন কিন্তু আমরা দেখছিলাম যে চার চার ধরনের 4 থেকে 5 ধরনের রিকোয়েস্ট মানে এইচটিটিপি রিকোয়েস্ট পাঠানো যায়। তো এই যে সবগুলো রিকোয়েস্টকে হ্যান্ডেল করার জন্য এখন আমাদের কাছে ফেস এপিআই আছে। তো এই ফেস এপিআই এর সাহায্যে আমাদের এই রিকোয়েস্ট গুলো হ্যান্ডেল করতে হয়, বা ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কমিউনিকেশনের বিষয়টা এস্টাবলিশ করতে হয়। তো একটা সময় ছিল যখন ধরেন যে আপনি যদি মানে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যদি যোগাযোগ করাতে চান, ক্লায়েন্ট বলতে এখানে ব্রাউজার বোঝানো হচ্ছে, এবং সার্ভার বলতে তো আমাদের হোস্টিং সার্ভার। তো ধরেন যে আমরা হয়তোবা মনে আছে আমাদের যে ফেসবুকে একটা সময় আমরা ওই অপেরা মিনি দিয়ে যখন ফেসবুক চালাতাম, তখন কি হতো যে একটা লাইক করবেন আপনি, তারপরে পেজটা রিলোড নিত, তাই না? তো অ্যাকচুয়ালি একটা সময় এমতো ছিল যে যতক্ষণ না আপনি এখানে ইউআরএল দিয়ে মানে সার্চ করবেন বা ইউআরএল দিয়ে এখানে রিকোয়েস্ট পাঠাবেন, এখানে অ্যাকচুয়ালি কি হয় যে আপনি একটা ইউআরএল দিয়ে ইন্টার বাটনের প্রেস করতেছেন, তখন রিলোড হয়, এবং এখানে যে ইউআরএলটা দিলেন সেই ইউআরএল এ একটা রিকোয়েস্ট মানে যায়, বা এই ইউআরএল অ্যাকচুয়ালি তো এটা একটা আমরা দেখছিলাম যে একটা আইপি অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেসে একটা হিট করে বা একটা রিকোয়েস্ট মানে সেন্ড করা হয়, দেন সেই আইপি অ্যাড্রেসটা যেই সার্ভার কম্পিউটারে সে আবার একটা রেসপন্স ব্যাক করে। তো এই মতো একটা বিষয় ছিল। তো একটা সময় কি হতো যে আমাদের এখান থেকে ধরেন যে একটা লাইক যদি করি, সেটারও কিছু ইনফরমেশন এখানে ইউআরএল এর সাথে প্যারামিটার আকারে, অথবা ধরেন যে পোস্ট রিকোয়েস্ট যদি হয় সেক্ষেত্রে এই আমরা জানি যে এইচটিটিপি রিকোয়েস্ট পাঠানোর সময় হেডারের মধ্যে কিছু এডিশনাল ইনফরমেশন অ্যাড করে দেওয়া যায়, যেটা আমরা এর আগেও দেখছিলাম। সো এগুলো যেহেতু জানি, খুব একটা বেশি ইলাবোরেট করতে চাচ্ছি না। তো তখন কি হতো যে আপনি যদি একটা কোথাও ক্লিকও করেন, সেই ইনফরমেশনটাও পাঠানোর জন্য কি করতে হতো, এখানে আপনার এই ইউআরএলটাকে ইউজ করা হতো, এবং পেজটাকে একবার রিলোড করে দেন ডাটাটাকে পোস্ট করে দেওয়া হতো। আবার সেই ডাটাটা পোস্ট হওয়ার পরে ধরেন যে আপনার এখানে ক্লায়েন্ট সাইটে শো করে দেওয়া দেওয়া হতো। ধরেন কি ডাটা আপনি পাঠালেন, সেটা সার্ভারে যাওয়ার পরে অ্যাকচুয়ালি কি হবে সেই বিষয়টা তো আমরা বুঝতে পারবো, তাই না? তো সেটাকে জাস্ট ডমের মধ্যে অ্যাড করে দেওয়া হতো। যেমনটা এই যে আমাদের ওই কি বলে আপনার টুডু অ্যাপের মধ্যে করছিলাম না, যে লোকাল স্টোরেজে অ্যাড করার আগে ডমের মধ্যে আগে সেট করতেছিলাম। তো সেই বিষয়গুলো এখানে ঘটতো। তো অনেক একটা মানে কমপ্লেক্স একটা সিস্টেম ছিল, যে ধরেন যে আপনি একটা লাইক দিছেন মানে কি, একটা লাইক দিছেন এখানে ফেসবুকে গিয়ে যদি একটা লাইক দেন, সেক্ষেত্রে আগে যদি 100টা লাইক থাকতো তাহলে 101 করে দিতে হবে। জাস্ট জাস্ট একটা জায়গায় একটু চেঞ্জ নিয়ে আসতে হবে। কিন্তু এই একটা জায়গায় একটু চেঞ্জ করার জন্য কি করতে হতো আমাদের, একদম যত কিছু আছে এই পেজের মধ্যে যত ডেটা আছে সবগুলোকে আবার সার্ভার থেকে লোড করতে হতো। মানে ওই একটা ধরেন যে নাম্বার চেঞ্জ করার জন্য সার্ভারে রিকোয়েস্ট পাঠায় আবার সবগুলোকে যত কিছু আছে সব ডেটা গুলোকে আবার লোড করে নিয়ে আসতে হতো। আর যেমনটা এখনো আপনার পিএসপি যে সাইট গুলো আছে সেগুলোতে হয়। আহ সাধারণত এই যে ওয়ার্ডপ্রেসের যে সাইট গুলো আছে ওগুলোতে দেখবেন যে প্রত্যেকটা ক্লিক, যেখানে ক্লিক করবেন সেখানে দেখবেন যে একটা করে আপনার আহ, মানে পেজটা লোড নেবে, এবং পুনরায় আবার সবকিছু লোড হবে। যেমনটা ধরেন আমরা যখন সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানাতাম তখন কি করতাম, যে এখানে বেশ কিছু আমাদের ধরেন যে লিঙ্ক গুলো যেগুলো থাকতো সেগুলোতে রাউট আকারে সেট করা থাকতো, যে একটা রাউটে ক্লিক করলে দেন আমাদের ধরেন এখানে
এই যে যতটুকু অংশ আমাদের হিরো এরিয়া আছে, এই হিরো এরিয়ার কোনো একটা কন্টেন্ট আমাদের চেঞ্জ হবে, বাকি সবকিছু ঠিকঠাক থাকবে, মানে যেভাবে ছিল সেভাবে থাকবে, শুধুমাত্র এই একটা নির্দিষ্ট জায়গার কন্টেন্ট চেঞ্জ হবে। সেক্ষেত্রে কি হতো, আমরা যখন এখানে ক্লিক করতাম তখন অতটুকু জায়গারই শুধুমাত্র কন্টেন্টটা চেঞ্জ হতো, এবং সেখানে যদি কোনো ডাইনামিক ডেটা থাকে, জাস্ট যতটুকু ডেটা প্রয়োজন ততটুকু ডেটা শুধুমাত্র সার্ভারে রিকোয়েস্ট পাঠায় নিয়ে আসা হতো, এবং ইউআইতে সুন্দরভাবে সেখানে স্প্লিট করে দেওয়া হতো। কিন্তু এই বিষয়টা একটা সময় কিন্তু এইভাবে কাজ করতো না। একটা সময় কাজ করতো আপনার একদম সামান্য কিছু চেঞ্জের জন্য হলেও আপনার সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাতে হতো, দেন সার্ভার আবার ওই সেই রিকোয়েস্ট অনুযায়ী আবার প্রসেসিং করে দেন পুরো পেজটা একদম ইন্টার পেজটাকে, যে ওই পেজের মধ্যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট অবশ্যই যত ফাইল থাকবে সবগুলোকে একসাথে একদম বান্ডেল করে পাঠায় দিত, সেটা আবার ব্রাউজার রিসিভ করে ওটা ডিসপ্লে করাতো। বাট এখন সিস্টেমটা চেঞ্জ হয়েছে। এখন কিভাবে কাজ করা হয়, ধরেন যে কোনো একটা বাটনে ক্লিক করলেন বা সামান্য একটু আপনার মানে ডেটা প্রয়োজন, ধরেন আপনার একটা মানে ওয়েবসাইট আছে যেখানে ব্লগ আছে, তো ব্লগ অনেকগুলো ব্লগ লেখা আছে, তার মধ্যে থেকে হয়তো বা একটা পেজে 5টা দেখাচ্ছে, নিচে লেখা আছে যে লোড মোর, তো লোড মোর বাটনে প্রেস করলে আরো 2টা পোস্ট আপনার ওখানে লোড হবে। সেক্ষেত্রে দেখেন 2টা পোস্ট আপনি লোড করে এখানে দেখাই দিতে চাচ্ছেন, বাকি যত কিছু থাকবে আপনার ওয়েবসাইটে সবকিছু কিন্তু সেম থাকবে, তাই না? তো এখানে কনসেপ্টটা কি, যে আপনি যদি ব্রাউজারের এই অ্যাড্রেস বারে কোনো কিছু লিখে কোনো একটা অ্যাড্রেস লিখে যদি ইন্টার দেন, সেক্ষেত্রে সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট যায়। তো এই বিষয়টা মানে এখানে আমরা ইউআরএল এ না লিখে আমাদের ব্রাউজারের একটা ফেস এপিআই বানায় দেওয়া হয়েছে, বা একটা এপিআই বানায় দেওয়া হয়েছে, যেটার সাহায্যে আমরা ধরেন যে কাস্টম ভাবে একটা রিকোয়েস্ট তৈরি করে দেন সার্ভারের কাছে পাঠাতে পারি, এবং সেই রেসপন্সটা নিয়ে আবার আমরা যেহেতু ডম ম্যানিপুলেশন পারি, তো ডমের মধ্যে জাস্ট অ্যাড করে দেওয়া হয়। এটাই হচ্ছে আমাদের এই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের একটা কি বলবো যে থিওরি আর কি। তো এইভাবে আমাদের ওই আগের যে ওল্ড মডেল ছিল, যে সামান্য কিছু চেঞ্জ হলে একদম ফুল এই ইউআরএল এর মাধ্যমে একটা রিকোয়েস্ট পাঠানো হতো পেজটা রিলোড করার মাধ্যমে, মানে যতবার আপনি এখানে কোনো কিছু লিখে ইন্টার করতেছেন ততবার তো কি হচ্ছে, আপনার রিকোয়েস্টের হেডারের সাথে কিছু ইনফরমেশন যাচ্ছে, তো যখন আপনি এখানে কোনো একটা বাটনে ক্লিক করতেন তখন ওই হেডারের সাথে কোনো একটা ইনফরমেশন দিয়ে দেন পাঠায় দেওয়া হতো সার্ভারে, সার্ভার সেই ইনফরমেশনটা নিয়ে প্রসেসিং করে আবার ব্যাক করতো আপনার কাছে, মানে পুরো পেজটা নিয়ে। তো এই কাহিনীটা এখন আর করতে হয় না, সেজন্য এখন আপনার ওই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে পুরো সিস্টেমটাই কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। তো সেজন্য আমাদের এখন মানে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের ডিমান্ড যেহেতু বাড়তেছে, সো অবশ্যই আমাদের ওই মানে সার্ভারে কাস্টম ভাবে রিকোয়েস্ট পাঠানোটা শিখতে হবে, যে কিভাবে আমরা সার্ভারে রিকোয়েস্ট পাঠাবো, আর সেই রিকোয়েস্ট গুলো হ্যান্ডেল করার জন্য আমাদের অ্যাজাক্স জানতে হবে। তো অ্যাজাক্স আসলে কোনো টেকনোলজি না, অ্যাজাক্স হচ্ছে কি জাস্ট একটা মানে সিস্টেম বা একটা প্রক্রিয়া আমরা বলতে পারি, যেটার সাহায্যে সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে একটা আমরা কমিউনিকেশনের একটা ওয়ে তৈরি করতে পারি। তো এইটাই। আর দ্বিতীয়ত, যে আমরা সার্ভারে কোনো রিকোয়েস্ট পাঠায় দেন রেসপন্স পাওয়ার যে সিস্টেমটা, এই পুরো কাজটাই কিন্তু অ্যাসিনক্রোনাস হবে, এ কিন্তু একটু সময় নেবে। সো তো সিনক্রোনাস বলতে বোঝানো হয় যে ইনস্ট্যান্টলি একটা কাজের পর আরেকটা কাজ হবে, মানে একদম ক্রমান্বয়ে, ধরেন 1 নাম্বার কাজ 2 নাম্বার কাজ, এভাবে যতগুলো কাজ থাকবে, কাজ বলতে অ্যাকচুয়ালি এখানে ফাংশন আপনি মানে বুঝতে পারেন যে আপনার 10টা ফাংশন আছে, তো প্রথম ফাংশনটা আগে কল হবে, তারপরে পরেরটা, তারপরে পরেরটা, তো এইভাবে একটা পর একটা মানে কল হতে থাকবে। কিন্তু এমন একটা ফাংশন আছে যে আবার সার্ভারের সাথে কমিউনিকেট করে, সেক্ষেত্রে সে ফাংশন তো অবশ্যই সার্ভারের সাথে কমিউনিকেট করতে করতে একটু সময় লাগবে। সো সেক্ষেত্রে সে কিন্তু আর সিনক্রোনাস তাকে রাখলে হবে না, তাকে অ্যাসিনক্রোনাস বানাই দিতে হবে, যাতে করে সে যতক্ষণ না সার্ভারের সঙ্গে তার কমিউনিকেশন শেষ হয় ততক্ষণ পর্যন্ত যেন তার কাজটা যেন শেষ না হয়ে যায়, সেজন্য ওই সার্ভারের সঙ্গে কমিউনিকেশন চলাকালীন সময় পর্যন্ত যেন ওয়েট করে। তো এই টাইপের কাজগুলো আমাদেরকে এই অ্যাজাক্স সিস্টেমে হ্যান্ডেল করতে হয়। ওকে, তাহলে আশা করি থিওরিটা বোঝা গেছে। দেন আমরা এখন যেহেতু আমরা সার্ভার সাইটে কোনো কাজ করতেছি না, সো আমাদের এমন কোনো একটা সার্ভার প্রয়োজন যেখানে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারবো, তাই না? তো এই টাইপের প্র্যাকটিস পারপাসে মানে ইউজ করার জন্য বেশ কিছু মানে ওয়েবসাইট আছে যারা আমাদেরকে ধরেন কিছু এপিআই দেয়। আর এপিআই বলতে কি বোঝায় সেটা তো আমরা জানি, যে অ্যাকচুয়ালি যে আমরা ধরেন যে facebook.com লিখে সার্চ করতেছি, সেক্ষেত্রে একদম ফেসবুকের মানে যে সার্ভারটা আছে সেখানে গিয়ে হিট করতেছে। তো এই মতো এই facebook.com একটা অবশ্যই একটা রাউট হিসাবে আছে facebook.com এ। তো ধরেন যে বেশ কিছু ইউআরএল এর মাধ্যমে আমরা কিছু রাউট তৈরি করে রাখতে পারি, যেগুলোর মাধ্যমে সার্ভারে রিকোয়েস্ট পাঠালে
ওই রাউটের আন্ডারে যে টাস্ক গুলো মানে হ্যান্ডেল করতে বলা হয়েছে সেগুলো সুন্দরভাবে সার্ভার প্রসেসিং করে তারপর আমাদের সে মতো একটা রেসপন্স ব্যাক করে। তো সেই সিস্টেমটাই হচ্ছে কি আমাদের এপিআই সিস্টেম আর কি। ধরেন যে একটা আমরা যদি ওই কিছুক্ষণ আগে জেসন প্লেস হোল্ডারে গেছিলাম, তো জেসন প্লেস হোল্ডারে গিয়ে একটু আসলে দেখি যে ওরা কিভাবে বিষয়টাকে হ্যান্ডেল করছে। ধরেন আমরা এখানে আসলাম, দেন একটা জাস্ট একটা ইউআরএল থাকবে। তো সেই ইউআরএলটা দেখেন যে JSONPlaceholder.com, আমরা যদি JSONPlaceholder.com-এ যাই তাহলে আমরা এই ওয়েবসাইটটাতে আসতে পারবো, তাই না? কিন্তু JSONPlaceholder.com এর পরে আমরা যদি স্ল্যাশ দিয়ে অন্য একটা মানে রাউটে চলে যাই, এটাকে মানে রাউট বা পাথ বলতে পারেন, অন্য একটা ফোল্ডার বা পাথে আমরা চলে গেলাম, যেমনটা আমাদের ধরেন যে আমাদের লোকাল কম্পিউটারের ফোল্ডারেও কিন্তু কাজটা সেম ভাবেই কিন্তু হয়, তাই না? আমরা যদি আমাদের লোকাল কম্পিউটারে একটা ফোল্ডারের মধ্যে গেছি, যাওয়ার পরে এই ইউআরএল এ যদি আমরা দেখি, দেখেন যে ধরেন যে এখানে আমাদের মেইন ওয়েবসাইটটা আছে। তো এই মেইন ওয়েবসাইট যেখানে আছে, আমরা যদি আমাদের মেইন ডোমেইনটা ভিজিট করি তাহলে ডিরেক্টলি সেই ফোল্ডারটা অ্যাক্সেস হবে, সেই ডাইরেক্টরিটা অ্যাক্সেস হবে। আমাদের সি প্যানেল নিয়ে যখন সেশন হচ্ছিল তখন বিষয়গুলো দেখানো হয়েছিল। তারপর ধরেন যে এই মেইন ডাইরেক্টরির মধ্যে আবার কিছু সাব ফোল্ডার আছে বা কিছু ফোল্ডার তৈরি করা আছে, সেখানে যদি আপনি আবার যান সেক্ষেত্রে কি হবে, এখানে দেখেন মেইন ডাইরেক্টরির উপরে স্ল্যাশ দিয়ে আরেকটা ফোল্ডার এখানে ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে, এবং সেই ফোল্ডারের মধ্যে কি কি আছে সেগুলো দেখাচ্ছে। তো অ্যাকচুয়ালি সার্ভারেও এই টাইপের কিছু সিস্টেম বানানো থাকে। আহ, তো এখানে আমাদের একদম মেইন ডাইরেক্টরিটাকে বোঝাচ্ছে, দেন সেখান থেকে নতুন আরেকটা ডাইরেক্টরিতে মানে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর তার ভিতরে আরেকটা ডাইরেক্টরি। তো এভাবে সাধারণত মানে এগুলো এখন রাউটিং সিস্টেমে হ্যান্ডেল করা হয়, কিন্তু আমরা যে পিএইচপি দিয়ে যে সকল সাইট বানাই সেগুলোতে অবশ্য এগুলো এক একটা ফোল্ডারকেই মিন করে। তো যদিও এখন এগুলো আমরা ওই এক্সপ্রেস দিয়ে এগুলোকে রাউট বানিয়ে দিতে পারি, এবং এখন বর্তমানে যে রেস্ট এপিআই বানানো হচ্ছে, তো পরবর্তীতে এগুলো সম্পর্কে আমরা ডিটেল জানবো। তবে এতটুকু আমাদের জানতে হবে যে ধরেন যে আমাদের কোনো একটা ইউআরএল এর রিকোয়েস্টটা পাঠাতে হয়, তাই না? আমরা কিন্তু যখন ব্রাউজারে গিয়ে সার্চ করি, কিছু লিখে যখন সার্চ করি, যেমন Facebook.com, Google.com, এগুলো কিন্তু সবই এক একটা ইউআরএল। তার মানে আমাদের সার্ভারের সাথে কমিউনিকেশন করার জন্য মাস্ট একটা ইউআরএল প্রয়োজন, একটা ইউআরএল লাগবেই। তো আমাদের একটা ইউআরএল থাকতে হবে, এবং সেই ইউআরএল এ যখন আমরা রিকোয়েস্টটা পাঠাবো তখন আমরা কিছু রেসপন্স পাবো। তো ধরেন যে এই যে ইউআরএল, আমরা জানি যে আমাদের ব্রাউজারের এই অ্যাড্রেস বারে যে কোনো ইউআরএল লিখে যদি আমরা রিকোয়েস্ট পাঠাই তবে আমরা কোনো একটা রেসপন্স পাবো, তাই না? তো দেখেন যে একটা ইউআরএল লিখে যখন আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি, তখন এই ইউআরএল এ রিকোয়েস্ট পাঠালে সার্ভার আমাদের কি সার্ভ করবে সেটা অবশ্যই ওই সার্ভার সাইডে মানে সুন্দরভাবে লজিকটা ইমপ্লিমেন্ট করে দেওয়া আছে, সেজন্য আমরা এই ধরনের একটা রেসপন্স পাচ্ছি। বাট আমরা কি চাচ্ছি, আমরা এখানে আর আপনার অ্যাড্রেস বারে ইউআরএলটা লিখে সার্চ করতে চাচ্ছি না। তার কারণ আমরা চাই যে আমাদের ওয়েবসাইটের স্পেসিফিক কোনো একটা পার্টে আমরা মানে সামান্য কিছু ডেটা সার্ভার থেকে লোড করে দেন সেই ডেটাটাকে আমাদের ইউআই তে শো করাবো। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ইউআরএলটাকে অন্য কোনো ভাবে আমাদের মানে হ্যান্ডেল করার একটা সিস্টেম থাকতে হবে অবশ্যই, যেটার মাধ্যমে আমরা ধরেন যে ব্রাউজারের অ্যাড্রেস বারে ইউআরএলটা না লিখেই আমরা ধরেন যে ইন্টারনালি কোনো একটা সিস্টেমে আমরা যেন সার্ভারে রিকোয়েস্টটা পাঠাতে পারি, এবং সেই রেসপন্সটা নিয়ে আমাদের ওয়েবসাইটের কোনো একটা পার্টে আমরা সেই মানে টেক্সটটা দেখাই দিতে পারি। যদি আবারও এই ব্রাউজারের অ্যাড্রেস বারের মাধ্যমে রিকোয়েস্টটা পাঠাতে হয় তাহলে তো আমাদের সেটা ইফেক্টিভ হলো না, আবারও সেই ওয়ার্ডপ্রেসের সাইটের মতো হয়ে গেল যে প্রত্যেকটা বাটন ক্লিক করা মাত্র মানে পেজটা লোড নেবে। যেমন তাও ওয়ার্ডপ্রেসের সাইট গুলোর এই ফর্ম গুলো দেখবেন যে সাবমিট করতে গেলে পেজটা আবার লোড নেই, তার কারণ ওই ফর্মের মধ্যে যে ডেটাগুলো দেওয়া হয় সেগুলোকে সার্ভারে পাঠানোর জন্য কি করে তারা তারা এই যে অ্যাড্রেস বারের মাধ্যমে মানে একটা আবারও একটা পোস্ট রিকোয়েস্ট পাঠায়, দেন সেই রিকোয়েস্টের মাধ্যমে আবার ডেটাটাকে সার্ভারের কাছে পাঠায় দেওয়া হয়। তার কারণ তারা ওখানে যে সিস্টেমটা ইউজ করে সেটা হচ্ছে এই আপনার অ্যাড্রেস বারের মাধ্যমে ডেটা পাঠানোর বিষয়টা তারা হ্যান্ডেল করে। কিন্তু আমরা সেভাবে করব না, আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি এবং আমরা সিঙ্গেল পিস অ্যাপ্লিকেশন বানাবো একটা সময় গিয়ে, সো আমাদের অবশ্যই এই সিস্টেমটা ফলো করতে হবে যে আমাদের কোডের মধ্যে এই ফেস নামের একটা এপিআই থাকবে বা ফেস নামের একটা ফাংশন থাকবে, যেটার মধ্যে আমরা জাস্ট ইউআরএলটা বলে দিব, যে ইউআরএল দিয়ে আমাদের অ্যাড্রেস বারে মানে রিকোয়েস্টটা অ্যাড্রেস বারের মাধ্যমে পাঠাতে হতো, সেই ইউআরএলটা আমরা জাস্ট এর ভিতরে বলে দেব। তাহলে আমাদের এই ইউআরএল এ একটা রিকোয়েস্ট যাবে, যেটা এখানে ইউআরএলটা টাইপ করলে যে রিকোয়েস্টটা যাবে সেভাবে সিমিলার ওয়েতে একটা রিকোয়েস্ট যাবে। দেন সেই সার্ভার সেই রিকোয়েস্টটা নিয়ে
রিকোয়েস্টটা নিয়ে দেন প্রসেসিং করে একটা রেসপন্স আমাদেরকে ব্যাক করবে। তো এই যে রিকোয়েস্ট গেল, তারপর রেসপন্স আসলো, এখানে একটা মাঝখানে একটা সময় সময় অবশ্যই প্রয়োজন হবে। তো সেই সময় অবধি আমাদের এই যে একটা ফাংশন থাকতেছে এখানে, এই ফেস নামের ফাংশন, তাকে মানে ওয়েট করে থাকতে হবে, এবং তাকে ওয়েট করে থাকতে হবে যতক্ষণ না রেসপন্সটা আসে। যখন রেসপন্স আসবে তখন আমরা সেই রেসপন্সটা নিয়ে কিছু একটা কাজ করব। এই যে ওয়েট করতেছে, এটাই হচ্ছে আপনার অ্যাসিনক্রোনাস একটা টাস্ক। তখন অ্যাসিনক্রোনাস মানে সিস্টেমে বিষয়টা কিন্তু হ্যান্ডেল হবে। তো এই পুরো প্রসেসটাকেই বলা হচ্ছে অ্যাজাক্স। তো অ্যাজাক্স নতুন কোনো টেকনোলজি না। তো যাই হোক, আমরা এখন তাহলে এই বিষয়টা একটু দেখার চেষ্টা করি। আহ, তো আমরা যদি ধরেন যে এটা তো আমাদের এই পেজটা, এখানে তো কোনো টেক্সট নাই। আচ্ছা, যাই হোক, আমরা জাস্ট এখানে যা কিছু লিখলাম এই বিষয়গুলো অবশ্যই এক্সাম্পল আকারে লিখছিলাম। সো তো এই যে অ্যাসিনক্রোনাস যে টাস্ক গুলো, সেগুলোকে হ্যান্ডেল করার জন্য আমাদের কাছে তিনটা সিস্টেম আছে। তো তার মধ্যে একটা ছিল ওই যে প্রত্যেকটা ব্রাউজারে এক্সএইচআর নামের একটা মানে ক্লাস থাকে, যেটার সাহায্যে আমরা একটা অবজেক্ট তৈরি করে নিয়ে অনেক কাহিনী করে, মানে ঝামেলা আছে অনেকটা। তো যদিও এটা আর এখন আর ইউজই হয় না। এখন সবাই ফেস এপিআইটা ইউজ করে থাকে সাধারণত, এবং অ্যাসিঙ্ক অ্যাওয়েট নামের একটা মানে ফাংশন আমরা ইউজ করে থাকি, যেটা অ্যাসিনক্রোনাস ফাংশন হিসেবে কাজ করে। তো আমরা যদি এখন সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাই, এই কোডটার মাধ্যমে আমরা দেখলাম যে ফেস নামের যে এপিআইটা আছে বা ফেস নামের যে ফাংশনটা আছে, সেটার সাহায্যে আমরা কিন্তু সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠাতে পারি। তো আমরা চাইলে, যেহেতু জাভাস্ক্রিপ্ট আমাদের টার্মিনালেও লেখা পসিবল, সো আমরা এখান থেকে ইন্সপেক্ট করে টার্মিনালে গিয়ে একটু কোডটা লিখে দেখি আসলে কি হচ্ছে। ওকে, দেন আমরা যদি এই কোডটাকে আমাদের টার্মিনাল লিখে এন্টার করি, এবং এই ইউআরএলটা যদি সঠিক থাকে এবং একটা মানে ভ্যালিড একটা সার্ভারে গিয়ে হিট করে, সেক্ষেত্রে সেখান থেকে একটা অবশ্যই রেসপন্স আসবে। তো এখানে বলতেছে যে আহ, আহ, উম, কিছু একটা আমরা ভুল করছি অবশ্যই। হ্যাঁ, এখানে একটা প্রমিস আসছে কিন্তু, এই যে একটা প্রমিস আসছে। তো প্রমিস বলতে অ্যাকচুয়ালি, এবং এখানে বলতেছে যে রিজেক্টেড। তো প্রমিস বলতে অ্যাকচুয়ালি আমাদের সার্ভারের রেসপন্সটাকে বোঝানো হচ্ছে, যে সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠানোর পরে যে রেসপন্সটা আসবে সেটাকে বলা হচ্ছে প্রমিস। তো এই প্রমিসটাকে অ্যাকচুয়ালি আমাদের আহ, মানে হ্যান্ডেল করতে হয় আপনার আমরা যখন সার্ভার সাইড নিয়ে কাজ করতাম তখন দেখছিলাম যে সার্ভার থেকে কোনো ডেটা পাঠাতে হলে বর্তমানে কি কি বলে ওটাকে, এক্সএমএল ফরম্যাটে আর পাঠানো হয় না, জেসন ফরম্যাটে পাঠানো হয়। তো যে জেসন ফরম্যাটে যে ডেটাটা আসবে সেটাকে আমাদের আহ, মানে জেসন নামের একটা মেথড থাকে, সেই মেথডের সাহায্যে সেটাকে আবার আমাদের ইউজ যেন আমরা করতে পারি, সেজন্য সেটাকে একদম জাভাস্ক্রিপ্টের অবজেক্টে কনভার্ট করে নিতে হয়। তো আমরা ধরেন যে এটাকে এই ফেস নামের যে একটা ফাংশন আছে, সেটাকে কল করে যে ডেটাটা পাবো সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে চাচ্ছি। তো এই যে এখানে একটা ডেটা থাকতেছিল, দেন আমরা যদি এখান থেকে জাস্ট টু ডু লিখে সার্চ করি তাহলে মেবি সবগুলোকে পাবো। হ্যাঁ, এখানে অনেকগুলো টু ডু লিস্ট দেওয়া আছে আর কি, বেশ কিছু ডেটা আছে। ধরেন এই ইউআরএল টাইপটা আমরা হিট করতে চাচ্ছি। যদি এই বিষয়গুলো মেবি প্রত্যেকেরই জানা আছে, তারপরও রিভিশন হয়ে যাচ্ছে আর কি। ফেস এফইটি ফেস, ফেস বানান কি ঠিক আছে মানে? হ্যাঁ, দেন আমরা যদি এখন ইউআরএলটাতে হিট করি, সেক্ষেত্রে কি বলতেছে, ফেস ইজ নট এ ফাংশন। এফটা কি ক্যাপিটাল হবে নাকি? আচ্ছা, এটা যেহেতু উইন্ডোর মধ্যে আছে, আমরা একটু দেখি উইন্ডো ডট ফেস, না ঠিকই তো আছে। ওকে, আরেকবার চেক করে দেখি। আমাদের এখানে ইউআরএলটা দিতে হবে। ওকে, এখানে একটা প্রমিস আসতেছে, বাট এখান থেকে একটা টাইপ এরর দিচ্ছে, মেবি এটা অন্য কোনো প্রবলেমের কারণে। এখানে আমরা একটু চেক করে দেখি অ্যাকচুয়ালি কি ঘটতেছে। তো আমাদের বলতেছে এটা রিজেক্টেড, বাট এটা রিজেক্টেড হওয়ার কথা না, ঠিক মতোই কাজ করার কথা। তো আমরা আরেকবার একটু আমাদের কোডের মধ্যে লিখে দেখি, মেবি টার্মিনালে লিখতেছি সেজন্য একটা ঝামেলা হচ্ছে। বাট এখানে প্রবলেমটা হচ্ছে কি, আহ, এটা আমাদের অ্যাসিনক্রোনাস ভাবে হ্যান্ডেল করতে হবে, সেজন্য এটা কাজ করতেছে না। মেবি একবার আমরা চেক করে দেখি, সরাসরি লিখলে আমাদের এখানে প্রমিসটা আসতেছে পরে, কিন্তু প্রমিস আসার আগে কোডটা মানে এক্সিকিউট হয়ে যাচ্ছে, সেজন্য হচ্ছে না। আমাদের এটা একটা ফাংশনের সাহায্যে হ্যান্ডেল করতে হবে। ধরেন যেখানে যে ডেটাটা আসবে, আমাদের এটা কি চলতেছে?
সরি, কনসোল লক করা হয়নি। ওকে, এবারে ঠিক মতো কাজ করতেছে। তো দেখেন এখানে সার্ভারে আমরা যখন রিকোয়েস্টটা পাঠালাম, দেন সার্ভার আমাদের একটা রেসপন্স ব্যাক করছে এবং সেখানে জাস্ট একটা প্রমিস নামের একটা অবজেক্ট আসছে, যার মধ্যে অনেক কিছু আছে, কিছু রেসপন্স আছে, বাট এগুলো এই যে প্রমিসের মধ্যে আবার বডি আছে, বডির মধ্যে আমাদের অ্যাকচুয়াল টেক্সট গুলো থাকে আর কি। তো এগুলো কিন্তু আমরা এর মধ্যে বেশ কিছু ধরেন যে স্ট্যাটাস কোড থাকবে, যে এটা আসলে যদি ঠিক থাকে সেক্ষেত্রে 200 দেখাবে, আবার যদি রিজেক্টেড হয় সেক্ষেত্রে হয়তো 404 আসবে, এই মতো বেশ কিছু মানে এডিশনাল ইনফরমেশন থাকবে। বাট এখানে যে অবশ্যই তো সার্ভার একটা ডেটা পাঠাইছে, তাই না? তো ওই ডেটাটা যে এখানে কিন্তু আমাদের একটা অবজেক্ট আকারে শো করতেছে, কিন্তু এই ডেটাটা যদি আমরা জাভা স্ক্রিপ্টের অবজেক্টে কনভার্ট করতে চাই, সো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয়, এখানে যে ফেস আমরা ইউজ করছিলাম, দেন আমাদের এখানে আহ, বেশ কিছু সিস্টেম আছে যে এই ফেস ইউজ করার পরে ধরেন যে এটাকে আমরা সরাসরি ভেরিয়েবলের মধ্যে রাখতেছি না, যে যখন আমরা সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, দেন কিছুক্ষণ পরে সার্ভার আমাদেরকে একটা রেসপন্স ব্যাক করবে। তো যতক্ষণ না সার্ভার আমাদের একটা রেসপন্স দিচ্ছে ততক্ষণ আমরা ওয়েট করব। তো দেখেন যে যখন আমরা ফেস এপিআই ইউজ করব তখন আমাদের এখানে তিনটা মেথড আমরা ইউজ করতে পারবো। তো এই যে ফাংশনটা, এই ফাংশনটা আমাদের কি রিটার্ন করতেছে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এই ফাংশনটা আমাদের একটা অবজেক্ট রিটার্ন করতেছিল, তাই না? যে প্রমিস নামের একটা অবজেক্ট। তো সেই অবজেক্টের ভিতরে তিনটা মেথড থাকতেছে। এই প্রমিসের মধ্যে তিনটা মেথড থাকতেছে, তার মধ্যে একটা হচ্ছে দেন, একটা হচ্ছে ফাইনালি, আর একটা হচ্ছে ক্যাশ। তো এই মেথড গুলো এক একটা এক এক কাজে ব্যবহার করা হয়। তো আমাদের এখন যে বিষয়টা মানে হ্যান্ডেল করতে হবে সেটা হচ্ছে আহ, মানে এই যে রিকোয়েস্টটা আসলো সেই রিকোয়েস্টটাকে ধরার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। এবং আমাদের এখানে যে প্রমিসের দেন একটা মেথড থাকতেছে, সেই দেন মেথডের সাহায্যে এই বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে। তো এই দেন মেথডটা আবার আর্গুমেন্ট হিসেবে আরেকটা কলব্যাক ফাংশন আমাদের কাছে এক্সপেক্ট করবে। তো সেই ফাংশনটা আমাদের এখানে প্রোভাইড করতে হবে। তো ধরেন যে এখানে একটা কলব্যাক ফাংশন আমরা দিচ্ছি এবং সেই কলব্যাক ফাংশনের আর্গুমেন্ট আমাদের একটা দিতে হবে। তো আর্গুমেন্ট আমরা সরি প্যারামিটার আমাদের সেট করতে হবে। এই প্যারামিটারের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের যে রেসপন্সটা সার্ভার দিবে সেই রেসপন্সটা এই প্যারামিটারের মধ্যে এসে স্টোর হবে। তো এখানে একটা অবশ্যই আমরা ফাংশন ডিক্লেয়ার করলাম। দেন ধরেন যে আমরা যদি এখানে কি রেসপন্স আসতেছে সেটা যদি একটু দেখার চেষ্টা করি, অবশ্যই এটা একটা অ্যারো ফাংশন, সো অ্যারো দিতে হবে। বাট এই ইনফরমেশনটা মেবি সরাসরি লক করতে গেলে একটা অ্যারো দিতে পারে, আমরা একটু চেক করে দেখি যে আসলে হয় কিনা। কি আসতেছে আমরা দেখি, এই যে দেখেন আসছে। তো এখানে রেসপন্সটাকে আমরা কি করলাম, যে রেসপন্সটা কিছুক্ষণ আগে আমরা দেখলাম সেই রেসপন্সটাকে আমরা ওই দেন নামের একটা মেথড ছিল, সেই দেন নামের মেথডের সাহায্যে আমরা কি করতেছি, যে এই ফেস এপিআইটা যত মানে যখন আমরা কল করলাম বা এই মেথডটাকে যখন কল করলাম তখন সার্ভার থেকে রেসপন্স আসার মানে আসতে যতটুকু সময় লাগতেছে সেই সময়টা যেন ওয়েট করে, সেজন্য আমরা এখানে আরেকটা মেথড ইউজ করলাম। তো এই মেথড গুলো হচ্ছে আপনার অ্যাসিনক্রোনাস ভাবে কাজ করবে। যতক্ষণ না এই মেথডটা, এই ফেস মেথডটা কোনো কিছু রিটার্ন করবে ততক্ষণ পর্যন্ত এ ওয়েট করবে, এবং তারপরে যখনই কোনো কিছু একটা রিটার্ন পাবে দেন সেটাকে সে এখানে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবে। দেন আমরা যে কাজটা করতে পারি, সেই যে রেজাল্টটা আমরা পেলাম সেই রেজাল্টটাকে নিয়ে আমরা যা ইচ্ছা তাই কিন্তু এখানে করতে পারবো। তো যে রেজাল্টটা আমরা পাচ্ছি সেটাকে মানে আমরা একটা জেসন ফরম্যাটে আমরা পেয়ে থাকি। তো সেই জেসন ফরম্যাটটাকে আমরা যদি ধরেন যে জাভা স্ক্রিপ্টে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা জানি জাভা স্ক্রিপ্টে কিন্তু জেসন ফরম্যাটটা ডিরেক্টলি আমরা কাজে লাগাতে পারবো না। জেসন ফরম্যাটে যদি কোনো ডেটা থাকে তবে সেটা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে ডিল করা যায় না, সেক্ষেত্রে আমাদের সেই জেসনটাকে কনভার্ট করে নিতে হয় অবজেক্টে, তাই না? জাভা স্ক্রিপ্টের অবজেক্টে। তো সেটা কনভার্ট করার বেশ কিছু ওয়ে আছে, তবে এখানে যে আমরা প্রমিস পাচ্ছি সেই প্রমিসের যে জেসনটা পাওয়া যায় সেটাকে মানে পার্স করার জন্য আমাদের জেসন নামের একটা এই যে একটা আমরা মানে অবজেক্ট পাচ্ছি এই রেসপন্সের মধ্যে, সেই অবজেক্টের ভিতরে জেসন নামের একটা মেথড থাকে। সেই মেথডটাকে জাস্ট কল করে দিলেই কি হবে, আমাদের যে ফাংশনটা দেখেন এটা একটা কলব্যাক ফাংশন, তো এই কলব্যাক ফাংশন অবশ্যই কিছু একটা রিটার্ন করতেছে। তো এই রিটার্ন ভ্যালুটা আমরা কোথায় পাবো, আবার যতক্ষণ এই রিটার্নটা ঘটতেছে ততক্ষণ আমরা আবারও ওয়েট করে থাকতে চাচ্ছি, যে এখানে প্রত্যেকটা কিন্তু একটা আরেকটার সাথে ডিপেন্ডেন্ট হয়ে থাকতেছে বা লিঙ্কড হয়ে থাকতেছে। যখন আমাদের এই ফেস কিছু একটা রিটার্ন যতক্ষণ না করবে ততক্ষণ এই দেন ওয়েট করবে।
মানে এখানে যে একটা দেন মেথড আছে, ওয়েট করে থাকবে, যখনই কিছু একটা রিটার্ন করবে বা সার্ভার থেকে যে রেসপন্স আসবে সেটা যখন রিটার্ন করবে, তখন সেই রেসপন্সটা সে এই যে প্যারামিটার আছে প্যারামিটারের মধ্যে পাবে। তারপরে এই প্যারামিটারের মধ্যে জাস্ট একটা অবজেক্ট আসবে, সেই অবজেক্টের মধ্যে জেসন নামের একটা মেথড থাকবে। ওই মেথডটাকে যদি আমরা কল করে দেই, তাহলে কি হবে, আমাদের যে ডেটাটা সার্ভার পাঠাইছে সেটাকে সে পার্স করে ফেলবে। তার কারণ আমরা জানি সার্ভার থেকে যখন আসে তখন কি করা হয়, সেটাকে আহ মানে জেসন ফরম্যাটে পাঠানো হয়, তো সেটাকে পার্স করে ফেলবে আমাদের জাভাস্ক্রিপ্টের অবজেক্ট আকারে। এবং সেটাকে যদি আমরা আবার ধরেন যে ইউজ করতে চাই, সেক্ষেত্রে যতক্ষণ না এখানে পার্সিং হচ্ছে ততক্ষণ আমরা আবারও ওয়েট করে থাকবো। এবং যখন আমাদের এই দেন মেথডটা কোনো কিছু রিটার্ন করে দেবে, তখন সেই রিটার্ন ভ্যালুটা আমরা আবার পরবর্তীতে যে দেনটা লিখতেছি সেই দেনের প্যারামিটার, ফার্স্ট প্যারামিটারের মধ্যে পাবো। তো ধরেন যে এখানে যে রেসপন্সটা পাচ্ছিলাম সেটাকে কনভার্ট হওয়ার পরে এটা একটা জাভাস্ক্রিপ্টের মানে অবজেক্টে কনভার্ট হবে, দেন সেটাকে নিয়ে আমরা যে কোনো কাজ করতে পারবো। তো এখন এই যে ডেটাটা আমরা পাচ্ছি, সেই ডেটাটাকে যদি ধরেন যে এখানে প্যারামিটারের নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন, তো আমি ডেটা দিচ্ছি, দিয়ে যদি যে ডেটাটা পাচ্ছি সেটাকে ডিরেক্ট আমরা কনসোল লক করে দিই, তাহলে অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে এটা আমরা অ্যাক্সেস করতে পারতেছি কিনা। তো দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে আমাদের একটা অবজেক্ট প্রোভাইড করতেছে। এবং এই জেসন প্লেস হোল্ডারে আমরা যখন এই লিঙ্কটা দিয়ে ব্রাউজারের অ্যাড্রেস বারে যখন ডায়াল করলাম, তখন কি আসতেছিল, একটা জেসন ফরম্যাটের ডেটা আসতেছিল, যেটা অনেকটাই জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতো দেখতে, বাট অবজেক্ট না, এটা আমরা জানি। তো সেটাকে আবার অবজেক্টে কনভার্টও করা যায়। তো দেখেন আমরা যখন এখানে এই কাজটা করতেছিলাম, এই যে এখানে, আর দ্বিতীয়ত এটা কিন্তু ফরম্যাটিং হয়ে যাচ্ছে, এটা এক লাইনের কোড। সো অনেক সময় আমরা যে কাজটা করে থাকি, যে ফেস লেখার পরে একটা এখানে সেমিকোলন দিয়ে এই লাইনটাকে টার্মিনেট করে দেই, দিয়ে পরে আবার এখানে দেন দিই, পরে দেখি এখানে আর কাজ করতেছে না। কারণটা হচ্ছে আমাদের এই পুরো কোডটা হচ্ছে একটাই লাইন। সো আপনি চাইলে এক লাইনে লিখতে পারেন, অথবা আপনি ইন্টার দিয়ে নিচে লাইনে এসে লিখতে পারেন। তো আমাদের ভিএস কোডের যে ফরম্যাটার আছে সে ডিফল্ট ভাবে এটাকে নিচের লাইনে নিয়ে চলে আসে। তো এতে কনফিউজ হওয়ার কিছু নেই, আমাদের এটা পুরোটা একটাই লাইন, এবং আহ, একটা মেথড আরেকটা মেথডের সাথে লিঙ্কড থাকে। এবং এই মেথডটা একটা অবজেক্ট রিটার্ন করে, সেই অবজেক্টের ভিতরে দেন নামের একটা মেথড থাকে, সেই মেথড এখানে যে প্যারামিটারটা থাকবে আর কি, সেই প্যারামিটারের মধ্যে ডেটাটা পাওয়া যায়। দেন সেই ডেটাটাকে আবার পার্স করে নেওয়া হয়, পার্স করে তারপরে পরবর্তী যে দেন আছে সেই দেন আবার সেই ডেটাটা পায়, এবং তারপরে আমরা যা খুশি তাই করতে পারি এই ডেটাটা নিয়ে। তো এই ছিল গিয়ে আমাদের যে ফেস এপিআই, সেটার সাহায্যে সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠানো। তো রিকোয়েস্ট কিন্তু বেশ কয়েক প্রকারের হতে পারে। আমরা সার্ভার সাইড নিয়ে যখন কাজ করব তখন বিষয়গুলো আরো ভালোভাবে জানবো। তবে আপনি যদি সার্ভার থেকে কোনো কিছু পেতে চান, তবে আপনাকে গেট রিকোয়েস্ট পাঠাতে হয়। তো যেটা আমরা সাধারণত মানে যখনই কোনো একটা ইউআরএল আমাদের অ্যাড্রেস বারে লিখে যখন এন্টার করি, তখন একটা গেট রিকোয়েস্ট সার্ভারের কাছে যায়। তো গেট রিকোয়েস্ট পাঠাতে হলে যেমন এখানে একটা রিকোয়েস্ট অবশ্যই সার্ভারের কাছে গেছে বলে আমরা এই ডেটাটা পাইছি। আমরা যদি এখান থেকে দেখি একটু, ধরেন যে নেটওয়ার্ক ট্যাবের মধ্যে যাচ্ছি, নেটওয়ার্ক ট্যাবে গিয়ে একবার রিলোড করলেই আমরা বুঝতে পারবো বিষয়টা। ওকে, এই যে এখানে একটা রিকোয়েস্ট কিন্তু গেছে। তো যদিও এটা এটা আসলে অন্য একটা রিকোয়েস্ট, বাট আমাদের যে রিকোয়েস্টটা, মেইন রিকোয়েস্টটা, সেটা এখানে ভিজিবল হচ্ছে না সামহাউ। এই যে এখানে আছে। তো যাই হোক, একটা রিকোয়েস্ট সার্ভারের কাছে যাবে যেটা হচ্ছে গেট রিকোয়েস্ট। তো চার ধরনের, মেইনলি 4 থেকে 5 ধরনের রিকোয়েস্ট সার্ভারের কাছে পাঠানো যেতে পারে। তো বাই ডিফল্ট আমাদের কোনো কিছু যদি আমরা বলে না দেই, ধরেন যে এখানে ফেস নামের যে একটা আমরা ফাংশন ইউজ করতেছি, এখানে কিন্তু এখন জাস্ট একটা আর্গুমেন্ট আমরা ইউজ করছি, বাট এখানে 2টা আর্গুমেন্ট দেওয়া যায়। ফার্স্ট যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে কোন ইউআরএল এ রিকোয়েস্টটা আমাদের পাঠাতে হবে। সেকেন্ড আর্গুমেন্ট আমাদের বলে দিতে হয় রিকোয়েস্টের টাইপটা কি হবে, কি টাইপের রিকোয়েস্ট আমরা পাঠাতে চাচ্ছি। তো বাই ডিফল্ট যদি আমরা সেকেন্ড আর্গুমেন্টটা না দেই, সেক্ষেত্রে বাই ডিফল্ট এটা গেট রিকোয়েস্ট হিসাবে সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাবে। তো সার্ভারের কাছ থেকে যেহেতু আমরা ডেটা কিছু পেতে চাচ্ছি এখন, সো জাস্ট গেট রিকোয়েস্ট আমরা যদি পাঠাই, তাহলে আমাদের এখানে কোনো কিছু বলতে হচ্ছে না। বাট যখন সার্ভার সাইড নিয়ে আমরা কাজ করব, তখন আমাদের ক্লায়েন্ট সাইড থেকে কিছু ডেটা সার্ভারের কাছে পাঠাতে হবে। এখন তো সার্ভার আমাদেরকে কিছু ডেটা দিচ্ছে, বাট তখন আমরা ক্লায়েন্ট সাইড থেকে কিছু ডেটা, যেমন ফর্মের মধ্যে অনেকগুলো হাবিজাবি ডেটা নিয়ে আমরা সার্ভারের কাছে পাঠিয়ে দিতে পারি, তাই না? তো তখন ওখানে আমাদের বলতে হবে যে সার্ভারের কাছে কোনো কিছু যেহেতু পাঠাতে চাচ্ছি, সো আমাদের পোস্ট রিকোয়েস্ট পাঠাতে হবে। তারপর যদি কোনো কিছু ডিলিট করতে চাই, কোনো একটা ডেটা ডিলিট করতে চাচ্ছি, তাহলে ডিলিট রিকোয়েস্ট আছে।
দেন আপডেট করতে চাইলে পুট। তো এই ধরনের বেশ কিছু রিকোয়েস্ট আছে। তো সেই রিকোয়েস্টের মানে সাপেক্ষে কিন্তু সার্ভার কাজ করে থাকে। তো এই বিষয়টাই যে আমাদের এখানে ফেস যে এপিআইটা আছে সেটা ইউজ করে আমরা এভাবে সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাতে পারি। তো গেট রিকোয়েস্ট হলে আমাদের এখানে মানে কোনো মেথড বলে দিতে হয় না, রিকোয়েস্টের বেশ কিছু মেথড আছে আর কি, সেই মেথডগুলো আমরা অবশ্যই সার্ভার সাইড নিয়ে কাজ করার সময় দেখব। তো আজকে জাস্ট এই বিষয়টা আমরা মানে অ্যাসিনক্রোনাস যে টাস্কটা আর কি, যে সার্ভারের সাথে কমিউনিকেশন করার সময় যে অ্যাজাক্স এর মাধ্যমে আমাদের এখানে যে অ্যাসিনক্রোনাস টাস্কটা হ্যান্ডেল করতে হয়, সেই বিষয়টা অনেক সময় আমরা অ্যাজাক্স শোনার পরে মনে করি নতুন হয়তো বা কোনো টেকনোলজি, বাট আসলে নতুন কোনো কিছু না। অ্যাজাক্স জাস্ট একটা সিস্টেম, একটা প্রক্রিয়া যেটার সাহায্যে সার্ভারের সাথে ক্লায়েন্টের একটা কমিউনিকেশন ঘটে। তো এই বিষয়টা এখানে আমরা এই ফেস ফাংশনের মাধ্যমে দেখতেছি। তো এই ফেস এই ফাংশনের আরেকটা সিনট্যাকটিক সুগার আছে আর কি, মানে জাস্ট বিহাইন্ড দ্য সিন কিন্তু ফেসের মাধ্যমে কাজ করে, কিন্তু জাস্ট আমরা ওইটাকে একটু একটা ফাংশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে আমাদের কোডের মধ্যে জাস্ট ইমপ্লিমেন্ট করে রাখি, বাট বিহাইন্ড দ্য সিন ওটা কিন্তু ফেসের মাধ্যমে কাজ করে। এবং ফেস যে সিস্টেমে কাজ করে সেটারই একটা মানে সিনট্যাক্স আর কি, একটা ধরেন যে হায়ার লেভেলের একটা সিনট্যাক্স, তাছাড়া ওর নিজস্ব কোনো মানে সিস্টেম নাই। তো আমরা যদি যে সিস্টেমটার কথা বলতেছি সেটা হচ্ছে কি আমাদের অ্যাসিনক্রোনাস ফাংশন। তো অ্যাসিনক্রোনাস ফাংশন গুলো সাধারণত এই যে এই টাইপের অ্যাসিনক্রোনাস টাস্ক গুলোকে হ্যান্ডেল করার জন্য ইউজ করা হয়ে থাকে। তো এখানে যে আমরা বলতেছি যে এই কাজটা আগে হবে এটা, তো এর কাজ শেষ হয়ে গেলে দেন তারপরে এই কাজটা হবে, দেন এই কাজটা হবে। তো এখানে কিন্তু একটা অ্যাসিনক্রোনাস টাস্ক হ্যান্ডেল করার জন্য একটা ফাংশন কলের একটা চেইন ঘটতেছে, তাই না? তো এখানে আমরা কিন্তু বলে দিতে পারতেছি যে প্রথমে এ কল হবে, তারপর এ কল হবে, তারপর এ কল হবে। তো এই কাজটা আমরা আরো স্মার্ট ওয়েতে হ্যান্ডেল করতে পারি অ্যাসিনক্রোনাস ফাংশনের মাধ্যমে। তো অ্যাসিনক্রোনাস ফাংশন নিয়ে কাজ করার জন্য আমাদের যে কাজটা করতে হয়, শুরুতে আমাদের একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে, দেন ফাংশনের নামের পূর্বে আমাদের অ্যাসিঙ্ক কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তো আমরা একটা ফাংশন আগে বানায় নিই, ধরেন যে এখানে বলতেছি যে গেট ডেটা নামের একটা ফাংশন বানাচ্ছি, গেট ডেটা। দেন সেই ফাংশনটাকে আমরা যদি অ্যাসিনক্রোনাস বানাতে চাই, তবে এই ফাংশনের নেমের পূর্বে, আমি যদি ভুল না করে থাকি তাহলে নেমের পূর্বে না, এটা মেবি এখানে দিতে হয় অ্যাকচুয়ালি আমি নিজেই ভুলে গেছি, অথবা আসলে আপনাদের কারো মনে আছে ফাংশনের সামনে মেরে দিতে হয় না অ্যাসিঙ্ক, হ্যাঁ এখানে এখানে। আচ্ছা আমরা চেক করে দেখি কি হয়, ফাংশনের নেমের সামনে নাকি ফাংশন কিওয়ার্ডের সামনে। আচ্ছা আমরা গুগল সার্চ করে দেখতে পারি, সিনট্যাক্সটা মনে থাকে না। একটা ফাংশন আমরা দেখে নিলে বুঝতে পারবো। সিনট্যাক্সটা কারোরই মনে নাই, আমি নয় ভুলে গেছি। আগেই তো থাকে আমার জানা মতে, একদম শুরুতে। আর এ ওয়েটটাও আগেই থাকে। ফাংশন, বাট আমাদের ভিএস কোড কোনো সাজেশন দিচ্ছে না, সেজন্য আমি কনফিউজড। সাধারণত ভিএস কোড থেকে একটা সাজেশন আসে। অ্যাসিঙ্ক কিওয়ার্ডটা আমাদের আসলে কোথায় লিখতে হবে সেটা একটু দেখে নিতে হবে, যে হ্যাঁ ফাংশন ফাংশন কিওয়ার্ডের আগে। ওকে, তো আমরাও কিন্তু সঠিকটাই লিখছি, ভুল হয়নি মেবি। ইয়েস, তাহলে আমাদের এই ফাংশন কিওয়ার্ডের পূর্বে আমাদেরকে অ্যাসিঙ্ক কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তো এই ফাংশনটার ভিতরে যতগুলো লাইন থাকবে বা যতগুলো টাস্ক থাকবে সেগুলোকে আমরা এখন বলে দিতে পারবো যে কোন টাস্কের পরে কোন টাস্ক হবে। যেমন আমরা কি বলতেছিলাম যে এই যে ফেস এপিআই বা ফেস যে ফাংশনটা সেটাকে আগে কল করতে হবে প্রথমে। তো আমরা কি করব, এই ফেসটাকে আগে কল করব, দেন এই ফেসের একটা অবশ্যই ফেস আবার আমাদের কিছু একটা রিটার্ন করে, তাই না? তো সেই রিটার্নটাকে আমরা নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। ধরেন ধরেন যে সার্ভার থেকে একটা রেসপন্স আসবে, সেই রেসপন্সটা আমরা চাচ্ছি রেসপন্স। তো অবশ্যই এই ফেস ফাংশনটাকে কল করলে সার্ভার থেকে একটা রেসপন্স আসে। তো এই যে রেসপন্স না আসা অবধি এই ভেরিয়েবলের ভ্যালুটা তো থাকবে না। এখন এখন কি এই ভেরিয়েবলের ভ্যালু হিসাবে জাস্ট এই ফাংশনটা আছে, তো এই ফাংশনটার কাজ যতক্ষণ না শেষ হবে ততক্ষণ যেন এই ভেরিয়েবলের ভ্যালুটা অ্যাসাইন না হয় সেই বিষয়টা আমরা ইনশিওর করব। আর সেটার জন্য নর্মাল কোনো ফাংশনের মধ্যে যদি আমরা এভাবে কল করি তাহলে কি হবে, এই ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু পাবে না, তার কারণ এই ফাংশনটা জাস্ট কল হবে, কিন্তু এই ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন না আসা পর্যন্ত তো এখানে কোনো ভ্যালু অ্যাসাইন হবে না।
তাই না? যদি এখানে কোনো ভ্যালু অ্যাসাইন না হয় তাহলে কি এই ভেরিয়েবলের ভ্যালু আনডিফাইন্ড থেকে যাবে। তার কারণ হচ্ছে এই ফাংশন কল মানে হতে যতটুকু সময় নিবে তার মধ্যে কিন্তু এই ভেরিয়েবলের ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে, তাই না? ভেরিয়েবলের ভ্যালু কিন্তু অ্যাসাইন হয়। আমরা দেখছিলাম যে আপনার কি বলে যে এক্সিকিউশন কনটেক্সট ছিল, তাই না? তো এক্সিকিউশন কনটেক্সটের আলোচনাতে আমরা দেখছিলাম যে দুইটা স্টেজে আমাদের এই কাজগুলো হয়ে থাকে। একটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ভেরিয়েবলের মানে নামগুলো আগে ক্রিয়েট হয়, দেন পরবর্তীতে সেগুলোর ভ্যালুগুলো এক্সিকিউশন ফেজে গিয়ে মানে একটা একটা করে অ্যাসাইন হয়, তাই না? এবং এক্সিকিউশন মানে ফেজে গিয়ে আবার আমাদের এই ফাংশন গুলো কল হয়ে থাকে। তো সেই বিষয়টাই আর কি, যে আমাদের এই ভেরিয়েবলের ভ্যালুটা যখন অ্যাসাইন হবে তখন কিন্তু আমাদের সরাসরি এই ফাংশনটার থেকে কোনো একটা রিটার্ন এক্সপেক্ট করবে। যে ফাংশনের কোনো কিছু যদি রিটার্ন আসে তবে সেই রিটার্ন ভ্যালুটাকে এই ভেরিয়েবলের ভ্যালু হিসাবে মানে সেট করে দেওয়া হবে। কিন্তু এই ফাংশনটা আমাদের রিটার্ন করতে অনেকটা দেরি করবে। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের এখানে ওয়েট করতে হবে যে এখানে এই ভ্যালুটা পাওয়ার জন্য আমাদের ওয়েট করতে হবে, যতক্ষণ না ভ্যালুটা পাওয়া যায় ততক্ষণ ওয়েট করে থাকতে হবে, এই বিষয়টা আমাদের বলে দিতে হবে। কিন্তু যদি একটা নর্মাল ফাংশন হতো, এটা ধরেন যে একটা নর্মাল ফাংশন এবং আমরা চাচ্ছি যে এতটুকু কাজ হওয়া অবধি আমরা ওয়েট করব, তাহলে কিন্তু আমাদের এই নর্মাল ফাংশনটা সেই বিষয়টাকে হ্যান্ডেল করার জন্য কোনো সিস্টেম আমাদেরকে প্রোভাইড করে না। সো সেজন্য আমাদের যে কাজটা করতে হয়, এই ফাংশনটাকে অ্যাসিনক্রোনাস বানায় নিতে হয়। মানে এর ভিতরে যতগুলো টাস্ক থাকবে সেগুলোকে আমরা চাইলে একটা আরেকটার পরে আমরা কল করতে পাবো। বা এখানে যে ধরেন আমরা সাধারণত যেটা জানি যে আপনার এই ফাংশনের ভিতরে একটা অবশ্যই একটা কনটেক্সট তৈরি হবে, ফাংশনের একটা নিজস্ব কনটেক্সট অবশ্যই তৈরি হবে এবং সেই কনটেক্সটের ভিতরে লাইন বাই লাইন কোড এক্সিকিউট হয়, তাই না? তো আমরা যেহেতু এই ফাংশনটাকে অ্যাসিঙ্ক বলে দিছি, সো এর ভিতরে যে কনটেক্সটটা তৈরি হবে সেটা অ্যাসিঙ্ক্রোনাস ভাবে কাজ করবে। আমরা চাইলে কোনো একটা লাইনকে মানে ওয়েট করায় রাখতে পারি, সেক্ষেত্রে তার মানে কাজটা শেষ না হওয়া অবধি, বা এখানে ধরেন এই ফাংশনটা রিটার্ন মানে আসা অবধি আমরা এখানে ওয়েট করতে চাচ্ছি। আর যতক্ষণ না এটা রিটার্ন আসবে ততক্ষণ আমরা ওয়েট করে থাকবো। তো আমরা যদি এখানে ওয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা বলে দিতে পারি অ্যাওয়েট। তাহলে কি হবে, যতক্ষণ না এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে ততক্ষণ এর ভ্যালুটা অ্যাসাইন হবে না, এবং যতক্ষণ না এই লাইনটা এক্সিকিউট হবে ততক্ষণ তার নিচের লাইনগুলো এক্সিকিউট হবে না। এটা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস ফাংশনের একটা বৈশিষ্ট্য। তো এবারে আমরা কি করতে চাচ্ছি, এখানে যে রিটার্নটা পাচ্ছিলাম দ্বিতীয় স্টেজে গিয়ে কি করতেছিলাম আমরা, এখানে যে রেসপন্সটা পাচ্ছিলাম সেই রেসপন্সটাকে আমরা জেসন মানে জেসন যে একটা মেথড ছিল সেই মেথডের মাধ্যমে আমরা সেটাকে পার্স করতেছিলাম, তাই না? তো এখানে এখন আমরা রেসপন্সটা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে রাখছি। দেন সেই রেসপন্সটাকে আমরা চাচ্ছি একটা ভেরিয়েবল সরি আরেকটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে চাচ্ছি। তার কারণ এটাকে পার্স করার পরে একটা আমরা মানে কি কি বলবো একটা অবজেক্ট পাবো, জাভাস্ক্রিপ্টে অবজেক্ট একটা পাবো। সো সেই অবজেক্টটাকে অবশ্যই আমাদের একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। সেজন্য আমরা কি করব, উপরে যে রেসপন্সটা আমরা পাচ্ছিলাম সেই রেসপন্সটাকে অবশ্যই জেসন যে মেথডটা আছে সেটার মাধ্যমে আমরা পার্স করে নেব। তাহলে যে প্রমিসটা পাওয়া যাবে সেটাকে পার্স করে একদম ডেটাতে কনভার্ট করে এখানে রাখবে। বাট এখানে এই যে জেসনে পার্স হতেও কিছুক্ষণ সময়ের প্রয়োজন। তো যতক্ষণ না পার্স হচ্ছে ততক্ষণ আমরা এখানে ওয়েট করব। এই ভেরিয়েবলের ভ্যালুটা ততক্ষণ অ্যাসাইন হবে না যতক্ষণ না এতটুকুর কাজ শেষ হয়। এই কাজটা আমরা এখানে হ্যান্ডেল করব। সেক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে অ্যাওয়েট। তো এখানে তাহলে পার্স হলে দেন এর ভিতরে ভ্যালুটা অ্যাসাইন হবে, আদারওয়াইজ হবে না। দেন ফাইনালি আমরা কি করতে চাচ্ছি, আমরা কনসোলে এই ডেটাটাকে লক করে দিতে চাচ্ছি। তাহলে এবার আমরা দেখি যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে আমরা একটা রেজাল্ট দেখতে পাবো। ওকে, তাহলে আমরা এর আগেও দেখছিলাম যে 200টা ডেটার একটা অ্যারে আমাদের প্রোভাইড করতেছিল। এবারে কিন্তু এই যে দেখেন একটা অ্যারে আসছে। এটা হয় নাই তো, এটা তো প্রথম লাইনগুলোর কোড এক্সিকিউট হয়েছে, সেকেন্ডটাতে তো একটা ফাংশন দিছে, ফাংশনটা তো ও কল করা আচ্ছা হয় আচ্ছা না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সরি সরি। ওকে, তাহলে এটা প্রথমটার জন্য হয়েছিল, আর আমরা এখানে যে ফাংশনটা লিখছিলাম সেই ফাংশনটাকে অবশ্যই কল করতে হবে, আদারওয়াইজ তো এর ভিতরের কোডগুলো এক্সিকিউট হবে না। আর এর ভিতরে যখন এক্সিকিউট হতে যাবে তখনই যেখানে যেখানে অ্যাওয়েট আছে সেখানে গিয়ে ওয়েট করবে যতক্ষণ না এই পাশের কাজ শেষ হয় ততক্ষণ ওয়েট করবে।
এই বিষয়টা আমরা হ্যান্ডেল করতে চাচ্ছিলাম। আর যদি কোনো কিছু ভুল না করে থাকি তবে অবশ্যই ডাটাটা আসবে। এই যে দেখেন সুন্দরভাবে ডাটাগুলো আমাদের কিন্তু দেখাচ্ছে। তো এর ভিতরে দুইটা অ্যারে আছে এবং সেই অ্যারে গুলোর ভিতরে অনেক ডাটা আমাদের, যে সার্ভারে রিকোয়েস্টটা পাঠাইছিলাম সেই সার্ভার আমাদেরকে ডাটাগুলো পাঠায় দিছে। তো এই সিস্টেমে আমাদের সার্ভারের সঙ্গে কমিউনিকেট করতে হবে এবং যে ডেটাগুলো আমরা পাচ্ছি সেগুলো আহ, নিয়ে আমাদের কি বলে যে ইউআই এর মধ্যে শো করানোর যে বিষয়টা, যেহেতু আমরা একটা অ্যারে পাচ্ছি, তো এখন অ্যারের মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলোকে লুপ করে আমরা চাইলে তো আমাদের ইউআই তে শো করাতেই পারবো, তাই না? তো এই সিস্টেমটাই আমাদের কাজে লাগবে আমরা যখন ফুল স্ট্যাক কোনো প্রজেক্ট করতে যাব, যেটা সার্ভার এবং ক্লায়েন্ট দুই সাইডে থাকবে। এবং ক্লায়েন্ট সাইড থেকে হয়তোবা কোনো একটা মানে ইউজারের বাটনের উপর বেস করে আমরা একটা রিকোয়েস্ট পাঠাবো। ধরেন যে এই ফাংশনটাকে যদি কোনো একটা বাটনের সাথে আমরা বাইন্ড করে দিতাম, ধরেন একটা বাটন বাটন প্রেস করার পরে এটা কল হবে, সেক্ষেত্রে কি হতো, ওই বাটনটাকে প্রেস করার পরে আমাদের এই ডাটাটা লোড হতো, তাই না? তো এর মতোই সাধারণত আমাদের করতে হয়। যেমন ধরেন যে ফেসবুকের লাইক বাটনে একটা প্রেস করার পরে আমাদের ওই লাইক ইনক্রিমেন্ট করার জন্য যে মানে ফাংশন গুলো আছে আর কি, বা যে রিকোয়েস্টটা সার্ভারের কাছে পাঠাতে হবে, সেই রিকোয়েস্টটা মানে ধরেন যে একটা ফাংশন তৈরি করা থাকে, তার মধ্যে আগের থেকেই তৈরি করে রাখা থাকে সেই রিকোয়েস্টে, মানে রিকোয়েস্ট পাঠানোর জন্য যা কোড লিখতে হবে সবকিছু আমাদের করাই থাকে। জাস্ট ওই বাটনটাতে প্রেস করার পরে এই ফাংশনটাকে কল করে দেওয়া হয়, তাহলে ইন্টারনালি এই কাজগুলো সব হয় এবং সার্ভারে যে ধরনের চেঞ্জ করার প্রয়োজন সেগুলো হয়ে যায় এবং আমরা ইউআই তে সেই চেঞ্জটা দেখতে পাই। তো এইভাবে সাধারণত আমাদের এই সার্ভারের সঙ্গে কমিউনিকেট করতে হবে, সার্ভারের সঙ্গে মানে কানেকশন করে দেন সার্ভার থেকে আমাদের ডেটা নিতে হবে এবং আমাদের ক্লায়েন্ট থেকে যেসব ডেটা আমরা পাবো সেগুলোকে আবার পাঠাতে হবে। যেহেতু আমাদের এখন নিজেদের কোনো সার্ভার নেই, সো অন্যের সার্ভারের ডেটা পাঠাতে গেলে সেগুলো অবশ্যই তারা রিসিভ করবে না। আর এখানে আপনার যে জেসন প্লেস হোল্ডার আছে, জেসন প্লেস হোল্ডারে মেবি এখানে পোস্ট কোনো এপিআই নাই, পোস্ট এপিআই থাকলেও সেগুলো মেবি ফ্রি না। তো পোস্ট এপিআই যদি থাকতো তাহলে আমরা ডেটা পোস্ট করতে পারতাম, যে এখানে সবগুলোই গেট, যে অনেকগুলো রাউট এখানে দেওয়া আছে, তো এখানে পোস্টটা মেবি কাজ করবে না, পোস্ট রিকোয়েস্টে, হ্যাঁ এগুলো কাজ করবে না, জাস্ট মেবি দেখার জন্য ওনারা দিয়ে রাখছে। তো যাই হোক, তো আশা করি বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা সার্ভারের সাথে কানেকশনটা করব এবং সার্ভার থেকে বিভিন্ন ডেটা আমরা লোড করব, যদিও এই বিষয়গুলো আমাদের এর আগেই জানা ছিল। আহ, আর আজকে নতুন একটা হয়তোবা টার্ম আমরা মানে দেখলাম, সেটা হচ্ছে অ্যাজাক্স। তো অ্যাজাক্স আসলে কোনো টেকনোলজি না, অ্যাজাক্স হচ্ছে জাস্ট এ সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে এই সিস্টেম গুলাকে হ্যান্ডেল করা হয়ে থাকে, যে ক্লায়েন্টের সাথে সার্ভারের যে কমিউনিকেশন সিস্টেমটা সেটা হ্যান্ডেল করা হয়ে থাকে, সেটাই হচ্ছে মানে আপনার কি বলে অ্যাজাক্স আর কি। তবে অ্যাজাক্স নামটা জেকুয়েরির সাথে অনেকটা মানে ফিমিলার আর কি, তার কারণ এখানে যে ফেস এপিআই ইউজ করা হচ্ছে না আপনার, জেকুয়েরিতে অ্যাজাক্স নামের একটা ফাংশন আছে, যে ফাংশনের মধ্যে এভাবে আমরা ইউআরএল দিলে সে আমাদের একটা প্রমিস রিটার্ন করে। তো একটা সময় যখন আপনার ফেস ছিল না তখন ওই অ্যাজাক্স ওইটা কিন্তু অনেকটা সাপোর্ট দিছে ডেভেলপারদের। এভাবে পেজ যখন ছিল না তখন ওই এক্সএইচআর ফাংশন নিয়ে অনেক ঝামেলা করতে হয়। তো ওই ঝামেলার কাজগুলো যে কুয়েরিতে হ্যান্ডেল করা ছিল, আর জাস্ট আমরা এখানে অ্যাজাক্স নামের একটা ফাংশন ছিল, যে কুয়েরিতে ওই ফাংশনটা যদি কল করে দিতাম আর তার ভিতরে একটা ইউআরএল দিয়ে দিতাম এবং সেকেন্ড প্যারামিটারে আপনার কি বলে সেকেন্ড প্যারামিটারে কি ধরনের পোস্ট হবে, বিভিন্ন ইনফরমেশন ডেটা এগুলো পাঠিয়ে দিতাম, সেগুলো ইন্টারনালি যে কুয়েরি হ্যান্ডেল করে সার্ভারে পাঠিয়ে দিত। তো সেই সিস্টেমটা যে কুয়েরিতে ছিল। আর সেখান থেকে মানে অ্যাজাক্স নামটা মানে অনেকটা বেশি আহ, কি বলবো যে পপুলার হয়ে গেছে। দেন আমাদের মানে অনেকেরই হয়তো বা মনে হতে পারে যে অ্যাজাক্স হচ্ছে একটা কোনো একটা টেকনোলজি, হয়তো বা এটা আলাদা করে শিখতে হবে। তো আসলে আমরা প্রত্যেকে অ্যাজাক্স জানি, অ্যাজাক্স শিখছি অলরেডি হয়তো বা এগুলো নিয়ে কাজ করতে গিয়ে, যেহেতু আমরা নোট বা এক্সপ্রেস নিয়ে বেশ কয়েকটা প্রজেক্ট করছিলাম। তো তাহলে আজকে মানে নতুন কিছু বলতে গেলে কোনো প্রজেক্ট মানে দেখাতে চাচ্ছি না, জাস্ট আগামীকাল যে প্রজেক্টটা আমরা করব সেই প্রজেক্টের বিষয়টা সম্পর্কে একটু বলতে চাচ্ছি। এবং মানে ওই প্রজেক্টটা করার জন্য আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো লাগবে বা যে এপিআই গুলো লাগবে, সেই এপিআই গুলোর সোর্স এবং সেগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি সেই সম্পর্কে একটা আলোচনা করে আজকে খুব একটা লং করব না, আজকে শেষ করে দেবো আমরা। তো আগামীকাল আমরা যে প্রজেক্টটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে
আর আপনারা চাইলে এই যে এখানে যে এপিআই গুলো আছে এগুলো থেকে ডেটা একটু লোড করে ইউআইতে দেখাতে পারেন, যদিও আমরা এই ধরনের কাজ করব এরপরে অনেক। তার কারণ আমাদের সার্ভার সাইটে যখন আমরা কাজ করব তখন একদম কাস্টম এইচটিএমএল সিএসএস নিয়ে ইউআই ডিজাইন করব। আমাদের ইউআইটা কিন্তু একদম থাকবে এইচটিএমএল সিএসএস এর, আমরা কোনো ফ্রেমওয়ার্কে কোনো ইউজ করব না। তো আমরা আগামীকাল যে কাজটা করব, একটা ওয়েদার অ্যাপ বানাবো। তো সেই ওয়েদার অ্যাপে যে কাজটা হবে আর কি, আমরা আমাদের ওই ওয়েদার অ্যাপের মানে লিঙ্কটা ভিজিট করলে আমাদের কাছে এখানে একটা পপ আপ আসবে এবং পারমিশন চাইবে যে আমাদের লোকেশনটা অ্যাক্সেস করতে চাচ্ছে। যদি লোকেশনের অ্যাক্সেসটা আমরা দেই, সেক্ষেত্রে আমাদের যে মানে আমাদের ইউজারের যে কারেন্ট লোকেশনটা থাকবে সেই লোকেশন অনুযায়ী মানে একটা সার্ভারে রিকোয়েস্ট পাঠাবে, লোকেশনের ইনফরমেশন গুলো নিয়ে সার্ভারে রিকোয়েস্ট পাঠাবে এবং সেই সার্ভারটা সেই লোকেশন অনুযায়ী তার ওয়েদারের ইনফরমেশন গুলো তাকে প্রোভাইড করবে। এবং একটা সার্চ বক্স থাকবে, সেই সার্চ বক্সে যদি সার্চ করা হয়, তাহলে সার্চ করলে আপনার যে সিটি বা যে দেশের নাম লিখে সার্চ করবে সেই দেশ বা সিটির ওয়েদারের মানে ইনফরমেশন গুলো সার্ভার পাঠিয়ে দেবে। তো এই সিস্টেমটা আমরা ডেভেলপ করব। তো এর জন্য আমাদের একটা এপিআই প্রয়োজন হবে অবশ্যই, এই মতো জেসন প্লেস হোল্ডারের মতো একটা এপিআই আমাদের প্রয়োজন হবে। তো সেই এপিআইটা আমরা নিব ওপেন ওয়েদার অথবা অ্যাকো ওয়েদার, এই ধরনের বেশ কিছু ওয়েদার মানে মনিটরিং এর কিছু সার্ভার আছে যেগুলো থেকে আমরা ডেটা নিতে পারি, যদি এগুলো পেইড, বাট ফ্রিতে কিছু লিমিটেড সার্ভিস আমরা পেতে পারি। তো ওপেন ওয়েদার ম্যাপ নামের একটা ওয়েবসাইট আছে, তারপরে অ্যাকো ওয়েদার নামের আছে, বেশ কিছু সাইট আছে যেগুলো থেকে এই ধরনের সার্ভিস আমরা পেতে পারি। তো আমরা যদি এখানে ওপেন ওয়েদার ম্যাপ এই ওয়েবসাইটটাতে যাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে এখানে, আর অ্যাকাউন্ট করা একদমই সহজ, সেটা আপনারা করে ফেলবেন। তো অ্যাকাউন্ট করার পরে আমরা যদি আমাদের ড্যাশবোর্ড থেকে এই যে মাই এপিআই কি এখানে যাই, অ্যাকাউন্ট অবশ্যই আগে অ্যাকাউন্ট করতে হবে। এখানে যাওয়ার পরে দেখবেন যে এখানে আপনার ডিফল্ট ভাবে একটা কি দেওয়া থাকবে, আপনি চাইলে নতুন একটা কি আবার জেনারেট করে নিতে পারবেন। এখানে আপনার নাম দিবেন, দিয়ে জেনারেটে কি, তাহলে এর মধ্যে একটা কি পাবেন। তো এই যে কি, এটা আমাদের প্রয়োজন হবে পরবর্তীতে। তারপর আমাদের এখন এই এপিআই নিয়ে কাজ করার জন্য আমাদের এপিআই এর ডকুমেন্টেশনে যেতে হবে। যেখানে যদি আমরা এপিআই তে যাই, এপিআই ডকুমেন্টেশন, তাহলে এখানে দেখবেন যে বেশ কিছু ধরনের মানে সার্ভিস ওনারা প্রোভাইড করতেছে। যেমন 5 দিনের একদম একসাথে আপনি কি বলে ওয়েদারের ইনফরমেশন পাবেন। তো এগুলো আর কি অনেক বেশ কিছু বিষয় আছে, তবে আমরা এগুলো যদি ইউজ করতে যাই তবে আমাদের ওনারা চার্জ করবে, ফ্রিতে এগুলো হ্যান্ডেল করতে দিবে না। বাট আমরা যদি এই প্রথমটা নেই, যে কারেন্ট ওয়েদার ডেটা মানে বর্তমানে যে ওয়েদারের ইনফরমেশন, সেটা শুধুমাত্র আমাদের দিবে। এবং এখানে মোর দেন এখানে প্রায় 2 লাখের মতো মানে সিটি আছে আর কি ওদের কালেকশনে। তো সেগুলো দিয়ে আমরা সার্চ করতে পারবো। দেন আমরা যদি এপিআই ডকুমেন্টেশনে যাই, তাহলে আমরা ডেইলি মেবি 60টার মতো রিকোয়েস্ট পাঠাতে পারবো, এর মধ্যে খুব একটা বেশি রিকোয়েস্ট পাঠাতে পারবো না এখানে। এবং ওদের এপিআই সিস্টেম গুলো দেওয়া আছে যে কিভাবে কি করতে হবে, এবং ওনাদের ডেটা গুলো ওনারা কিভাবে পাঠায় সেই সিস্টেম গুলো দেওয়া আছে। এবং আমরা যখন রিকোয়েস্ট পাঠাবো তখন অ্যাকচুয়ালি আমাদের কি কি ইনফরমেশন পাঠাতে হবে, কিভাবে পাঠাতে হবে, সব বিষয়গুলো ওনারা কিন্তু দিয়ে রাখছে। তো দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আসলে আমরা কিভাবে মানে পাঠাবো রিকোয়েস্টটা। তো এখানে আমাদের যে বিষয়টা বলছে যে এই যে এপিআই, এই এপিআইটা আমাদের দিতে হবে। দেন এখানে একটা কুইরি থাকবে, এবং সেই কুইরির মধ্যে আমাদের বলে দিতে হবে যে আমরা জানি প্রত্যেকটা মানে পজিশনের একটা করে মানে 2টা করে ভ্যালু থাকে, একটা হচ্ছে ল্যাটিটিউড আর একটা লঙ্গিটিউড। তো ল্যাটিটিউড ভ্যালুটা বলে দিতে হবে, লঙ্গিটিউড ভ্যালুটাও বলে দিতে হবে। আর এখানে যে এপিআই আইডি বা অ্যাপ আইডি, এই অ্যাপ আইডি হিসাবে আমাদের যে এপিআই কি এখানে প্রোভাইড করতেছে সেই এপিআই কিটা দিতে হয় আমাদের, তাহলে আমাদের কারেন্ট যে ইনফরমেশনটা সেই ইনফরমেশনটা আমরা পাবো। আর যে আমাদের বর্তমান লোকেশনটা জানার জন্য যে কাজটা করতে হয়, বিষয়গুলো আজকে বলে রাখতেছি, কালকে জাস্ট মানে প্রজেক্টটা খুব দ্রুত আমরা হ্যান্ডেল করব। দেন আমাদের মানে সাইট ডিজাইনের দিকে ফোকাস করতে হবে, সব ছোটখাটো প্রজেক্ট করে হবে না, আমাদের পোর্টফোলিওতে অ্যাড করার মতো বেশ কিছু প্রজেক্ট আমাদের বানাতে হবে। তো ধরেন যেখানে নেভিগেটর, উইন্ডো অবজেক্টের মধ্যে নেভিগেটর নামের একটা অবজেক্ট থাকবে, একটা প্রপার্টি আছে যেটা একটা নিজের একটা অবজেক্ট। তাহলে নেভিগেটর, এটা নেভিগেটরে যাওয়ার পরে আমরা যদি জিও লোকেশন নামের একটা অবজেক্ট থাকবে, সেই জিও লোকেশনে চলে যাই, তবে আমাদের যে ব্রাউজারে আমরা মানে সাইটটা ব্রাউজ করতেছি সেখানে যদি লোকেশন সাপোর্টেড হয়, বেশ কিছু ব্রাউজার থাকে যেগুলোতে লোকেশন সাপোর্ট করে না, সেক্ষেত্রে আমাদের কিন্তু জিও লোকেশনটা সেসব ব্রাউজারে থাকবে না।
আর যদি ব্রাউজারের লোকেশন সাপোর্টেড হয় সেক্ষেত্রে এই জিও লোকেশন প্রপার্টিতে গেলে আমরা একটা অবজেক্ট পাবো। তো দেখেন এখানে একটা অবজেক্ট আমরা পাচ্ছি, সেই অবজেক্টটা যদি আমরা ওপেন করি এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে। তো এর ভিতরে আমরা যদি যাই তো বেশ কিছু বিষয় থাকবে, আর এর মধ্যে একটা ফাংশন আছে সেটা হচ্ছে গেট কারেন্ট পজিশন। তো এই গেট কারেন্ট পজিশন এই কিন্তু একটা ফাংশন। তো আমরা যদি এই ফাংশনটা নিয়ে কাজ করতে চাই, ধরেন যে এখানে ডট দিয়ে বললাম যে গেট কারেন্ট পজিশন, তো এটা কিন্তু একটা ফাংশন। এখানে দেখেন এফ লেখা দেখাচ্ছে, এটা একটা জাস্ট ফাংশন। তো এই গেট কারেন্ট ফাংশন, এই ফাংশনটাকে শুধুমাত্র কল করলে আমরা কোনো রেজাল্ট পাবো না, তার কারণ এই গেট কারেন্ট ফাংশন এর উপরে হোভার করেন, এই কিন্তু দুইটা ফাংশন আর্গুমেন্ট হিসেবে নিবে আমাদের থেকে। বাট এখানে দেখাচ্ছে না, এই যে দেখাচ্ছে দেখেন সাকসেস কল ব্যাক, আরেকটা হচ্ছে ইরর কল ব্যাক, আরেকটা জাস্ট অপশনাল একটা প্যারামিটার দিলে দেওয়া যেতে পারে, তো এটা দেওয়ার প্রয়োজন হয় না। তো দেখেন আমরা যখনই এই ফাংশনটাকে কল করব তখন আমরা যে উইন্ডোতে আসি এই উইন্ডোতে একটা পপ আপ চলে আসবে যে আমরা লোকেশনের অ্যাক্সেস দিতে চাই কিনা। যদি লোকেশনের অ্যাক্সেস দিতে চাই তবে অবশ্যই এখানে ইয়েস লিখবো, বা এখানে দুইটা অপশন আমাদের দিবে, একটা ওকে থাকে আর একটা বেবি ক্যান্সেল থাকে। তো আমরা যদি ওকেতে দেই তাহলে অবশ্যই সাকসেস যে কলব্যাক ফাংশন সেটা কল হবে। আর যদি আমরা নো দেই সেক্ষেত্রে আমাদের এরর কলব্যাকটা কল হবে। তো এখানে আমাদের যে ফাংশনটা প্রয়োজন হবে এই ফাংশনের একটা প্যারামিটার থাকবে, এই প্যারামিটারের মধ্যে আমাদের যদি সাকসেস হয় আর কি, মানে এখানে লোকেশন অ্যাক্সেসটা ইউজার দেয়, সেক্ষেত্রে তার লোকেশনের ইনফরমেশন গুলো এখানে আমরা পাবো। তো এখানে আমরা বলতে পারি যে লোকেশন, বা ধরেন যে লোকেশন ইনফো, তাহলে এই প্যারামিটারের মধ্যে লোকেশনের ইনফরমেশন গুলো পাবো, এবং ফাইনালি আমরা এই লোকেশনের ইনফরমেশন গুলোকে কনসোলে চাইলে লক করতে পারি। কনসোল ডট লক, দেন আমরা এর ভিতরে কি করতে পারি, এই লোকেশনের যে ইনফরমেশনটা থাকতেছে জাস্ট একটা অবজেক্ট পাবো, আমরা সেই অবজেক্টটাকে কনসোলে লক করতে পারি। লোকেশন ইনফো, মেবি বানানটাকে ভুল করলাম আমি, লোকেশন ইনফো, বাট সাজেশনে তো আসে না ইনফো। আচ্ছা, আর সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে, যদিও এটা আমাদের ফাইলের মধ্যে লিখলেই বেটার হতো, তাহলে কোডটা আমরা ভালোভাবে বুঝতে পারতাম। তো এখানে এগুলোকে আমি কমেন্ট করে রাখতেছি। আর লোকেশনটা অ্যাক্সেস করার জন্য অ্যাকচুয়ালি কি করতে হবে সেই বিষয়টা জাস্ট দেখাচ্ছি আমি। যে এখানে গিয়ে আমাদের এই গেট কারেন্ট পজিশন নামে যে ফাংশনটা থাকবে, এই ফাংশন আমাদের থেকে কি নিবে, এই যে বলতেছে দেখেন দুইটা মানে প্যারামিটার, সরি দুইটা আর্গুমেন্ট দিতে হবে আমাদেরকে, আর দুইটা আর্গুমেন্ট হবে ফাংশন। তো ফার্স্ট আর্গুমেন্টটা ধরেন একটা ফাংশন আমি এখানে বানাচ্ছি, যেটা বলবো যে সাকসেস ওকে, জাস্ট এই নামটা দিচ্ছি। দেন আমাদের ফার্স্ট আর্গুমেন্ট হিসাবে এই ফাংশনটাকে প্রোভাইড করতে হবে, এবং এই ফাংশনের প্যারামিটারে আমরা কিছু ইনফরমেশন পাবো, তাহলে পজিশন রিলেটেড কিছু ইনফরমেশন আমরা এর মধ্যে পাবো। আরেকটা ফাংশন আমাদের সেকেন্ড আর্গুমেন্টে দিতে হবে, তো সেই ফাংশনটাও বানাই নেই। ধরেন যে যদি ডিক্লাইন করে সেক্ষেত্রে আসলে আমাদের এখানে একটা এরর মেসেজ দিবে যদি ইউজার পারমিশনটা আমাদেরকে না দেয়। তো এই ফাংশনটার নাম দিচ্ছি যে এরর। ওকে, দেন এই ফাংশনটাকে যদি আমরা এখানে দেই, সেকেন্ড আর্গুমেন্টে এরর ফাংশন, ফার্স্ট আর্গুমেন্টে সাকসেস ফাংশন, তারপরে আমাদের এখানে আমরা জাস্ট একটা এরর পাবো, মানে একটা জাস্ট মেসেজ দিবে যে ইউজার আমাদের পারমিশন দিতে চাচ্ছে না, এই মতো কিছু একটা। আমরা দেখবো আসলে কি দেয়। ওকে, তারপর এখানে ডাবল3 স্কুলসে খুব সুন্দরভাবে দেওয়া আছে অবশ্য কোথায় কি করতে হবে। তারপর আমরা যে পজিশনটা দেখি, ওকে, তাহলে এই ফাংশনটা কল করলে আমরা কি পাবো, এই ফাংশনটা কল করলে আমাদের এই যে এইচটিএমএল পেজটা যে উইন্ডোতে ওপেন হবে সেই উইন্ডোতে আমাদের একটা পপ আপ চলে আসবে যে লোকেশনের অ্যাক্সেস দিতে বলবে। তারপর যদি লোকেশনের অ্যাক্সেস দেওয়া হয় তাহলে আমাদের ফার্স্ট আর্গুমেন্টে যে ফাংশনটা আছে সেটা কল হবে, আর যদি না দেওয়া হয় সেক্ষেত্রে সেকেন্ড আর্গুমেন্টটা কল হবে। এবং ফার্স্ট আর্গুমেন্টটা কল হলে কি হবে, এখানে লোকেশনের ইনফরমেশন গুলো একটা অবজেক্টের মধ্যে আমরা পাবো, এবং সেই অবজেক্টটা থাকবে এই ফাংশনটা, মানে যে ফাংশনটা আমরা দিছি এই ফাংশনটাকে কল করার সময় তার আর্গুমেন্ট হিসাবে আমাদের জাভাস্ক্রিপ্টের মানে ইন্টারনালি বিষয়টা ঘটবে আর কি, যে তার আর্গুমেন্ট হিসাবে এটাকে পাস করে দেবে। তো তাহলে এবারে আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি এটা কাজ করতেছে কিনা। তো আমাদের যে পেজটা ছিল, কোথায় ছিল এটা, এখানে দেখেন একবার রিলোড হলে আমাদের কাছে লোকেশনের পারমিশন চাইবে আশা করা যায়,
বাট এটা কাজ করলো নাকি, এখানে মেবি লোকেশনের এটা অলরেডি আমাদের অ্যালাউ করা আছে। আমরা একটু এই সাইটটার ধরেন যে এখান থেকে রিসেট পারমিশন দেই, এখান থেকে যদি আমরা সেটিংসে চলে যাই তাহলে কি কি পারমিশন দেওয়া আছে সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো। তার মধ্যে থেকে যে লোকেশন আমরা বললাম যে অলওয়েজ আক্স, বা বলে দিলাম এখান থেকে যা পারমিশন দেওয়া আছে সবকিছু রিসেট। দেন আমরা একবার রিলোড করলে এবারে আমাদের থেকে পারমিশন চাচ্ছে, যে দেখেন বলতেছে যে নো ইউর লোকেশন। আমরা যদি অ্যালাউ দেই তাহলে ফার্স্টে যে ফাংশনটা লিখছিলাম সেটা কল হবে, আর ব্লক দিলে এরর যে ফাংশনটা লিখছিলাম মানে সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে যে ফাংশনটা ছিল সেটা কল হবে। তো আমরা শুরুতে অ্যালাউ দিচ্ছি। তো অ্যালাউ দেওয়ার পরে অবশ্যই কি হবে, আমাদের কনসোলে লক হবে, যেহেতু এই ফাংশনটা কল হবে, আমরা বলছি ফাংশন কল হলে কনসোলে লক হবে এই পজিশনটা। তো পজিশনের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি সেটা একটু দেখি। তো কনসোলে যাই, দেখেন এখানে জিও লোকেশন নামের একটা অবজেক্ট আমরা পাচ্ছি। সেই অবজেক্টের মধ্যে এখানে কোঅর্ডস মানে এটা কোঅর্ডিনেশন বোঝাচ্ছে। তো কোঅর্ডস নামের একটা প্রপার্টি আছে যার ভিতরে বেশ কিছু আমাদের বেশ কিছু প্রপার্টি আছে। তার মধ্যে দেখেন এই যে কোথায় আপনার লঙ্গিটিউড আর এই যে লঙ্গিটিউড আর ল্যাটিটিউড আছে। তো এই দুইটা ইনফরমেশনই কিন্তু আমাদের অ্যাকুওয়েদার চাচ্ছে। এই যে এখানে দেখেন ল্যান্ড আর লঙ্গিটিউড এর মতো একটা ইনফরমেশন আমাদের চাচ্ছে। তো এই ইনফরমেশনটা দিয়ে যদি আমরা এখন ধরেন কল করি সার্ভারে, বা সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠাই, অবশ্যই ফেস এপিআই এর মাধ্যমে আমাদের কাজটা করতে হবে, অথবা অ্যাসিড অ্যাওয়েট ফাংশনের মাধ্যমে। তো আমরা ফেস নিলাম, নিয়ে এখানে এখন যেহেতু এর ভিতরে কিছু অংশ ডাইনামিক থাকবে ডেটা, সো আমরা ডাইনামিক্যালি স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। না এখন আবার ঠিক হয়ে গেছে। আপনার জন্য ফ্রিজ হয়ে যায়। আচ্ছা, এখানে তাহলে আমরা যদি এই ইনফরমেশনটা এখানে দিয়ে দেই, দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এপিআই কিটা প্রয়োজন হবে। তো চলেন সার্ভার থেকে মানে ওয়েবসাইট থেকে আর কি আমার যে এপিআই কিটা ছিল সেটা আমি কপি করে নিয়ে আসি, এবং একটা ইনঅ্যাক্টিভ আছে যেটা অ্যাক্টিভ আছে সেটাকে আমি কপি করতেছি। কপি করার বাটন দেয়নি ওরা, এটা কি? আচ্ছা, ম্যানুয়ালি করি। তাহলে এই এপিআই কিটা আমাদের এখানে প্রোভাইড করতে হবে। তো আমি এপিআই কিটা প্রোভাইড করতেছি, এবং তারপর আমরা কি করব, তারপর এখানে যে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড যে ভ্যালুটা আমরা পাচ্ছি এই পজিশনের ভিতরে, তাহলে পজিশনের ভিতরে কি পাচ্ছিলাম আমরা, কোঅর্ডিনেটস, তাই না? কোঅর্ডিনেটস এর মতো মেবি একটা প্রপার্টি ছিল, তার মধ্যে ছিল ল্যাটিটিউড। তো যাই হোক আমরা একবার কল করি এটাকে, তাহলে রেজাল্টটা পাবো, দেন আমরা সাজেশন পাবো। তো এখন বানানগুলো অনেকটা কঠিন, সো আমরা এই যে এখানে আমাদের ডেটাটা আছে, এইবারে যদি আমরা গিয়ে লিখি তাহলে সাজেশনটা পাবো। পজিশনের ভিতরে কি পাচ্ছিলাম আমরা, বাট সাজেশন এখনো দিচ্ছে না। ওকে, এখানে অ্যাকচুয়ালি একটু দেখতে হবে এই এখানে কি কি ছিল। তো আমাদের এখানে ল্যাটিটিউড আর একটা হচ্ছে লঙ্গিটিউড, তাই না? তো পজিশন ডট ল্যাটিটিউড যদি আমরা দেই তাহলে কি পাবো, আনডিফাইন্ড, তার মানে আমি কিছু ভুল করছি। পজিশন ডট কোঅর্ডিনেটস এর মধ্যে কিছু একটা ছিল, কোঅর্ডস এর মধ্যে কিছু একটা, দেন তার ভিতরে ছিল এই যে ল্যাটিটিউডের ভ্যালুটা কিন্তু আমরা পাচ্ছি। দেন আমাদের যে লঙ্গিটিউড নাকি ছিল সেই ভ্যালুটাও প্রয়োজন। তাহলে LON লঙ্গিটিউড, ওকে। তো এবারে দেখি দুইটা ভ্যালু আমাদের কাছে কিন্তু আছে। এখন এই যে দুইটা ভ্যালু আমরা পাচ্ছি এই দুইটাকে দিয়ে আমাদের কি করতে হবে, রিকোয়েস্টটা পাঠাতে হবে। ওকে, তো এখানে ভ্যালুটা এই জায়গাতে দিতে হবে আমাদের, ল্যাটিটিউডের ভ্যালুটা এখানে। তাহলে আমরা ডাইনামিক্যালি ভ্যালুটা বলে দিতে পারি জাস্ট এই, এটা কি ল্যাটিটিউড। তাহলে প্রথম যেটা ছিল আর কি এতটুকুকে কপি করে যদি এখানে দিই, দেন হচ্ছে আপনার এখানে ল্যাটিটিউডের ভ্যালুটা দিতে হবে, বা সরি লঙ্গিটিউড। তো ডাইনামিক্যালি এপিআই টা তৈরি করি আমরা, দেন একটা রিকোয়েস্ট পাঠাই দেখবো যে কাজ করে কিনা। তো এইভাবে ক্যামেরার অ্যাক্সেস, দেন অনেক কিছুর অ্যাক্সেস নেওয়া যায়, নোটিফিকেশন অ্যাক্সেস। তো নেভিগেশনের মধ্যে অনেক ফাংশন আছে যেগুলো আমাদের আস্তে আস্তে কাজে লাগবে, আমাদের ওয়েব আরটিসি তে গিয়ে লাগবে। তো এখন যদি আমরা এই ফেস এটাকে কল করি তাহলে আমরা জানি এখানে দেন দিতে হয়, দেন দিয়ে আমরা একটা ডেটা পাই, তাই না?
রেসপন্স পাবো, সেটাকে রেসপন্সটাকে জেসন মেথডটা দিয়ে পার্স করতে হবে, দেন আবার দেন অবশ্যই বাইরে দেন দিয়ে আমরা একটা ডেটা পাবো। এই ডেটাটাকে লক করতে হবে আমাদের, করে দেখবো যে আসলে এখন বর্তমানে আমার যে এরিয়া, সেই এরিয়ার ইনফরমেশনটা ঠিকঠাক মতো দিচ্ছে কিনা। ওকে, যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমাদের এপিআইটাও যদি ঠিক মতো কাজ করে, তাহলে অবশ্যই ডেটাটা পাওয়ার কথা। চলেন আমরা দেখি, এই যে দেখেন চলে আসছে এখানে একটা ইনফরমেশন। তো আমরা যদি এখন এটার মধ্যে যাই, তাহলে কি বলতেছে, আমার এরিয়াটার নাম এই যে বলতেছে নওগাঁ, বাট এখানে এটা সামনে কি দিছে আমি জানি না। তো এখানে পার নওগাঁ বলতেছে, তো যাই হোক আমি নওগাঁতে আছি। আর এর মধ্যে কান্ট্রি বলতেছে বিডি, সানরাইজ হয়েছে কত মিলি সেকেন্ডে দিচ্ছে এটা অবশ্য কখন, আর সানসেট সেট হয়েছে কখন সেটাও দেখাচ্ছে। টাইম জোনটা বলতেছে, দেন ওয়েদার সম্পর্কে এখানে ডিটেলস ইনফরমেশন এর মধ্যে দেওয়া আছে। তো একটা অ্যারে দিছে আমাদেরকে, আর ডিসক্রিপশনে বলছে ফিউ ক্লাউডস। দেন এখানে একটা আইকন দিছে, এই আইকনটাও আবার সুন্দরভাবে মানে একটা আরেকটা মানে ইউআরএল তৈরি করে আমরা যদি কল করি, এটা একটা আইকনের নাম আর কি, এটা আমরা ডাইনামিক্যালি নিতে পারবো। আর দেন এখানে বেশ কিছু মানে ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করতেছে। কিন্তু যদি কি হতো, আমরা এখান থেকে রিসেট পারমিশনে দিয়ে আমরা যদি আবার রিলোড করতাম, করে ধরেন এবারে যখন আমাদের থেকে পারমিশন চাইবে তখন আমরা ব্লক করে দেব। সেক্ষেত্রে দেখেন আমাদের এই এরর ফাংশন একটা আমাদেরকে মানে ইনফরমেশন এখানে দিচ্ছে, যে স্ট্যাটাস মানে কোড দিচ্ছে আমাদের 1, আর এখানে বলতেছে যে ইউজার ডিক্লাইন জিও লোকেশন। তো এই যে এখানে দুইটা ফাংশনে আমাদের ঠিক মতো কাজ করতেছে। তো লোকেশন নিয়ে কাজ করার জন্য এই এই কাজটাই আমাদের করতে হয়। তো এখানে অ্যাকচুয়ালি যে জিও লোকেশন একটা আমরা একটা অবজেক্ট পাচ্ছি, তার মধ্যে ল্যাটিটিউড লঙ্গিটিউড ছাড়াও আরো বেশ কিছু ইনফরমেশন থাকে, যেগুলো আমাদের অ্যাকুরেসি নামের একটা থাকে, যেটা কোথায় কাজে লাগে আমি জানি না। এইসব লোকেশন নিয়ে আমার খুব একটা, যদিও ভূগোলের ছাত্র, কিন্তু এগুলো আগের থেকে আমার মাথায় ঢোকে না। তো যাই হোক, এই সিস্টেমটাকে কাজে লাগায় আমরা যে ইনফরমেশন গুলো পাচ্ছি এগুলোকে ইউআই তে শো করানোর জন্য একটা ছোট্ট একটা মানে সিস্টেম আমরা তৈরি করব আর কি। তেমন জটিল কিছু না। তো কালকে এই মতো কিছু একটা হবে, দেন তারপরে আমরা বড় কোনো প্রজেক্ট করতে শুরু করব। তো আজকে আর বেশি লং করতে চাচ্ছি না, আমি রেকর্ডিংটাকে স্টপ করতেছি।